লেখক সমীর চক্রবর্তীর ভুতুড়ে হোটেল। বাবু, আপনারা রাতে কি খাবেন? মাংস না মাছ? আমিষ না নিরামিষ? হাবুল কাকার কথা শুনে কুশল সিগারেট ধরাতে ধরাতে আমাদের সকলের দিকে তাকিয়ে বলল, কিরে বল, চুপ করে থাকিস না, কাকাকে বাজারে যেতে হবে, এসে রান্না করবে। আমরা সকলে সমস্বরে চেঁচিয়ে উঠলাম, মুরগির মাংস, রুটি আর মাংস। প্রশান্ত বলে উঠল, দেশি চাই কিন্তু। তারপর কুশলকে বলল, গুরু, এখন কিছু হবে না, পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। তমাল লাফিয়ে উঠে বলল, হ্যাঁ, এখন তো কিছু ফেলতেই হবে পেটে। চিকেন পাকোড়া হলে ভালো হয় মাইরি, অথবা তন্দুরি চিকেন। কুশল বলল, অবশ্যই হবে, বল না কাকাকে, যা খেতে চাইবি কাকা তাই বানিয়ে দেবে। কি কাকা, তাই তো? কাকা কুশলের দিকে তাকিয়ে কালচে দাঁতগুলো বের করে হেসে বলল, বাবু, আমার শরীরটাকে ছাড়া বাকি সব কিছু আমি খাইয়ে দিতে পারবো। সকলে হেসে উঠল। গুরজিৎ হাসতে হাসতে বলল, আপনার শরীরে হাড় ছাড়া তো কিছুই নেই, তাই খেয়ে কোনো মজা আসবে না। তার চেয়ে বরং আপনি আমাদের দেশি মুরগির মাংসই রান্না করে খাওয়ান, বেশি করে ঝাল দেবেন। কাকা সবার সব আবদার জেনে বুঝে চলে গেল বাজারে। বৃদ্ধ ও শীর্ণকায় হাবুল কাকা কিন্তু খুব চটপটে। কত বয়স বোঝা মুশকিল, আনুমানিক 60 হতে পারে, আবার 70 হলেও আশ্চর্য হব না। পরনে ময়লা ধুতি, গায়ে হাফ হাতা গেঞ্জি, মাথায় চুল প্রায় নেই বললেই চলে, যেটুকু আছে তাও সব পাকা। লম্বাটে মুখ, ঘোলাটে চোখ, মুখ ভর্তি খোঁচা খোঁচা পাকা দাড়ি, চোখের কোণে পিছুটি, গাল দুটো বসে বাটির আকৃতি নিয়েছে। কাকা চলে যেতেই কুশল বলল, শোন, কেউ একজন চল আমার সাথে, মালটা নিয়ে আসি, একটু স্ন্যাক্সও আনতে হবে। হুইস্কি আনছি, কি বলিস? হুইস্কি চলবে তো সবার? সকলে সম্মতি জানাতেই কুশল বেরিয়ে গেল, সঙ্গে প্রশান্ত আর গুরজিৎ গেল। আমি আর তমাল রয়ে গেলাম হোটেলে। 3 তলা হোটেল, সর্বসাকুল্যে গোটা 15-20 ঘর গেস্টের জন্য। এছাড়া রান্নার জায়গা, রিসেপশন, গাড়ি পার্কিং এরিয়া, ফুলের বাগান, এসব তো আছেই। অনেকটা জায়গা নিয়ে এই হোটেল দ্য স্কাই লুক। বাইরে থেকে দেখলেই হোটেলে ঢুকে পড়তে ইচ্ছে করবে, ভারী সুন্দর দেখতে। এখন যদিও এটা একটা পোড়ো বাড়ির মতো হয়ে গেছে, কেউ থাকে না। হোটেলের ব্যবসাও গত 2 বছর ধরে বন্ধ আছে। এখন এখানে কেবলমাত্র কেয়ারটেকার হাবুল কাকাই আসে, ঝাড়পোছ করে 1 তলাটা। ঘরগুলো সব বন্ধই থাকে, ওগুলো আর খোলা হয় না। সকালের দিকে রোজকার পুরুত ঠাকুর এসে পুজো করে দিয়ে যায়। এছাড়া একজন মালিও আছে বাগানের পরিচর্যা করার জন্য। হাবুল কাকাও রোজ আসে গেট খোলার জন্য। হাবুল কাকার ঝাড়পোছ, মালির কাজ, পুরুত ঠাকুরের পুজো ইত্যাদি হয়ে যাবার পর কাকা আবার সব তালা মেরে চলে যায়। রাতে এখানে হাবুল কাকা সাধারণত থাকে না। বছরে 1 দিন অন্তত হাবুল কাকাকে এখানে থাকতে হয়, সেটা বিজয়া সম্মিলনীর সময়। এই হোটেলের মালিক শঙ্করলাল বাবু খুব ধুমধাম করে এই বিজয়া সম্মিলনী করেন। সারা রাত নাচ গান, খাওয়া দাওয়া, হই হুল্লোড় চলে। আজকাল সবই 1 তলায় হয়, 2 তলা বা 3 তলায় সহজে কেউ যায় না। আগে যদিও ছাদে সকলে গিয়ে বসতো অথবা আড্ডা দিত, ভূতের উপদ্রব শুরু হওয়ার পর আর কারো সাহস হয় না ছাদে যাওয়ার। এছাড়াও বছরে আরও 1-2 বার বিশেষ বিশেষ কারণে পার্টি হয়, সেও 1 তলাতেই। 2 তলায় ও 3 তলায় নাকি ভূতেদের বাস। এলাকায় এটা ভুতুরে হোটেল বলে নাম আছে। হোটেল ব্যবসা শুরু করার পর থেকে শঙ্করলাল বাবুর এই পার্টি হয়ে আসছে। আগে প্রায় প্রতি মাসেই এই পার্টি হতো। আমরা 5 জন, আমি, তমাল, প্রশান্ত, গুরজিৎ আর কুশল। আমরা আজ সকালেই শান্তিনিকেতনের দোল উৎসব হয়ে বহরমপুর এসেছি। গতকাল হঠাৎ করে ঠিক করা হয়েছিল শান্তিনিকেতনে আসাটা। ভোরে পৌঁছে শান্তিনিকেতন দোল উৎসবে মেতেছিলাম সকলে।
দুপুরের খাওয়াটা সেরে ঠিক হলো বহরমপুর যাবার। কুশলের বাবা যজমানি করতেন। ওনার এক শিষ্য হচ্ছেন এই শঙ্করলাল মজুমদার। কুশল বলেছিল, বিশাল বড় লোক, অঢেল পয়সা, প্রচুর জমি জায়গা, পুকুর, গবাদি পশু কি নেই, এক প্রকার জমিদারি বলা চলে। উনি যখনই কলকাতা যান তখনই কুশলদের সকলকে বহরমপুর আসার জন্য বলে আসেন। কুশল অনেক আগে এক দুবার তার বাবার সাথে এসেছিল, সে অনেক বছর আগে। নিঃসন্তান শঙ্করলাল বাবু আমাদের মতো অল্প বয়সী কলেজ পড়ুয়া ছেলেদের দেখে খুব খুশি হলেন। বলেছিলেন, বাবারা, আমি খুব খুশি হয়েছি তোমরা এসেছো বলে, যতদিন খুশি এখানে থাকো। আমাদের থাকার জন্য নিজের বাড়ির গেস্ট রুম খুলে দিয়েছিলেন, কিন্তু আমরাই এই হোটেলে চলে এলাম। আসলে এই ভুতুড়ে হোটেলটার সম্পর্কে কুশলের কাছে আগেই আমরা অনেক গল্প শুনেছি। একসময় বহরমপুরের নামকরা হোটেলগুলোর মধ্যে এটা পড়তো। এখন এটা বন্ধ হয়ে গেছে। ভুতুড়ে তাণ্ডব শুরু হবার পর তা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। হোটেলের কর্মচারীরাও আস্তে আস্তে ভয়ে পালিয়ে যায়, ব্যবসা লাটে উঠে যায়। এমন চমকপ্রদ ভুতুড়ে হোটেলের গল্প কুশলের মুখে শুনে আমরা সকলেই লাফিয়ে উঠেছিলাম। সকলের ইচ্ছে জীবনে একবার অন্তত ভূতের সাথে সাক্ষাৎ হওয়া দরকার। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বলা যাবে যে আমরা ভূত দেখেছি। সেই জন্যই আমরা বহরমপুরে ছুটে এসেছি। যদিও আমরা কেউই ভূতে বিশ্বাসী নই, তথাপি আমাদের মনে ভূত সম্পর্কে একটা সংশয় ও কৌতূহল ছিল। ব্যাপারটা আমাদের কাছে ভয়ের ছিল না, বরং ইন্টারেস্টিং ছিল। শঙ্করলাল বাবু হাবুল কাকাকে বাড়ি থেকে ডাকিয়ে এনে সব বুঝিয়ে দিয়েছিলেন। আমরা যে কদিন থাকবো, হাবুল কাকাও আমাদের সঙ্গে এই হোটেলেই থাকবে। শঙ্করলাল বাবু যে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবেন এটা তো জানাই ছিল। সঙ্গে হাবুল কাকাকে সব সময়ের জন্য পাওয়াটা উপরই পাওনা। কুশলরা ফিরল কিছুক্ষণ পরেই, হুইস্কির সাথে স্ন্যাক্সও এনেছিল। হাবুল কাকা আগেই বাজার থেকে ফিরে রান্নার জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আমাদের আসর জমে উঠল। গরম গরম পকোড়াও চলে এলো, সঙ্গে স্যালাড। হাসি ঠাট্টা ইয়ার্কি এর ওর পেছনে লাগা ইত্যাদি করতে করতে রাত অনেক হয়ে গেল। হাবুল কাকা রান্না হয়ে যাওয়ায় আমরা তাকেও ডেকে নিলাম। তবে কাকার আমাদের মতো নেশা করার অভ্যেস নেই। কাকাকে বসিয়ে আমরা তার মুখে এই হোটেলের গল্প শুনতে চাইলাম। কেউ আমরা এত তাড়াতাড়ি খাবো না, তাই হাবুল কাকার কাছে গল্প শুনতে সবাই উদ্গ্রীব হয়ে পড়লাম। কাকা একসময় বলতে শুরু করলেন, আর আমরা নীরব শ্রোতা হয়ে শুনতে লাগলাম। শঙ্করলাল বাবুর বাবা বহু বছর আগে এখানকার এই জমিটা কিনে রেখেছিলেন। বছর 14 আগে শঙ্করলাল বাবু এই হোটেলটি তৈরি করে ব্যবসা শুরু করেন। উদ্দেশ্য এলাকার কিছু বেকারের কর্মসংস্থান করা। 10-11 বছর ব্যবসাটা রমরমিয়ে চলেছে। এই হোটেলের ব্যবসা থেকে লাভ করার কোনো উদ্দেশ্য শঙ্করলাল বাবুর ছিল না। হোটেলটা চালু হওয়ার কিছুদিনের মধ্যেই এর সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এই হোটেলের সাথে পাল্লা দিয়ে কেউ পারছিল না। যে গেস্ট একবার এখানে থেকে গেছে সে বারবার এই হোটেলেই আসতো। যত দিন যেতে লাগলো মুখে মুখে এর সুখ্যাতি বহু দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। বছর 3 আগে এক নব্য বিবাহিত দম্পতি এসে ওঠে এই হোটেলে। দুজনের বয়সই কম ছিল, তবে ছেলেটির চেয়ে মেয়েটির বয়স আরও কম বলে মনে হয়েছিল। বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে এখানে এসেছিল। ছেলেটি কাকাকে বলেছিল কথা, আরও বলেছিল যে তারা এখানে লুকিয়ে কিছুদিন থাকবে। ওরা সারাটা দিন ঘরেই থাকতো। ছেলেটি তাও মাঝে সাঝে দিনের বেলায় বের হতো। মেয়েটি ওই সন্ধ্যের আগে কোনোদিন বের হয়নি, তবে প্রতিদিন সন্ধ্যের পর দুজনে একসাথে একটু ঘুরতে বের হতো। বেশ চলে যাচ্ছিল দিনগুলো। হঠাৎ করে একদিন এক মারাত্মক ঘটনা ঘটে গেল। সেদিন সন্ধ্যার পর ওরা কেউ ঘর থেকে বের হলো না, অন্তত কেউ ওদেরকে হোটেল থেকে বের হতে দেখেনি। রাতের খাবার ওরা ঘরেই করত। সেদিন রাতে খেতে চাইল না।
আমি আমার দেশের বাড়ি গিয়েছিলাম অসুস্থ বোনকে দেখতে। বাকিরা কেউ আর ওদের খোঁজ নেয়নি রাতের বেলায়। পরের দিন আমি বোনের বাড়ি থেকে ফিরে যখন শুনলাম যে ওরা আগের দিন সন্ধ্যায় ঘর থেকে বের হয়নি, রাতের খাবার খায়নি, সেদিন সকালের জল খাবারও খায়নি, তখন গিয়ে অনেক ডাকাডাকি করা হলো। শেষে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে যখন ঢুকলো তখন সব শেষ। মেয়েটির গলার নালি কেটে দিয়েছে কেউ। ছেলেটি ঘরে ছিল না। পুলিশ ও বাকি সকলের সন্দেহ ওই ছেলেটির ওপরই পড়ল। পুলিশ ছেলেটির খোঁজ করতে শুরু করে দিল। ওই ঘটনার পর 6 মাস মতো হোটেলটা বন্ধ ছিল। তদন্তের সুবিধার্থে পুলিশ হোটেলটা সিল করে দিয়ে যায়। 6 মাস পর হোটেলটা খোলা হলেও ব্যবসা তেমন আর জমেনি। মাঝখান থেকে উটকো ঝামেলা শুরু হলো। হোটেলের গেস্টরা কেউ কেউ অভিযোগ জানাতে লাগলো যে এই হোটেলে নাকি ভূত আছে, তারা নাকি দেখেছে। এই কথা দ্রুত ছড়িয়ে পড়ল চারিদিকে। ফলে যে কটা গেস্ট এই হোটেলে আসতো তাও আসা বন্ধ হয়ে গেল। কর্মচারীরাও সব একে একে ছেড়ে দিতে শুরু করলো ভয়ে। এরপর মালিক হোটেল বন্ধ করে দিতে বাধ্য হলেন। যে বেকার ছেলেগুলোকে এনে মালিক কাজ দিয়েছিলেন তারা মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করলো। আমি একা পড়ে আছি এখনো, বাঁচি মরি এখানেই থাকবো। মালিকের নুন খেয়েছি, তাকে ছেড়ে কোথাও যাব না। হাবুল কাকার কথা শেষ হবার পর কয়েক মিনিটের নীরবতা। কেউ কোনো কথা বলছিল না। হঠাৎ গুরজিৎ হাবুল কাকাকে জিজ্ঞেস করল, কাকা, আপনি কখনো কিছু দেখেছেন? কাকা গুরজিৎকে একবার দেখে নিল, তারপর বলল, সেটাই তো কথা, সবাই বলে সে দেখেছে, আমি কিন্তু কোনোদিন কিছু দেখিনি। আমি জিজ্ঞেস করলাম, কাকা, সেই ছেলেটির কোনো খোঁজ পাওয়া গেছিল? কাকা বলল, হ্যাঁ, 1 মাস পরে এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে নদীর ধারে ওর মৃতদেহ পাওয়া যায়। কে বা কারা ওকেও খুন করেছে। আমি বললাম, এর মানে ওই ছেলেটি হয়তো মেয়েটিকে খুন করেনি। তাহলে কে করলো? পুলিশ কিছু খুঁজে পেল? না, বলে চুপ করে গেল কাকা। আবার নিস্তব্ধতা ঘরের মধ্যে। একসময় কাকা বলল, বাবুরা চলেন, এবার খেয়ে নেবেন। দারুণ রান্নার হাত কাকার। খুব তৃপ্তি করে খাওয়া দাওয়া হলো। আমরা একতলার একটা বড় ঘরে সবাই শুয়ে পড়লাম। হোটেলের মেইন গেটের পাশে কাকার নিজস্ব ঘর। হাবুল কাকা আমাদের পই পই করে বলে দিয়েছিলেন যেন আমরা 2 তলায় বা 3 তলায় না যাই। আমাদের আড্ডা আরও কিছুক্ষণ চলল। একসময় সবাই এসে শুয়ে পড়লাম। ঘুম আসছিল না। শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম। তমাল আর প্রশান্ত শোবার পর থেকে বিকট শব্দে নাক ডেকে ঘুমোচ্ছে। কুশল আর গুরজিৎ কি ঘুমিয়ে পড়ল বুঝতে পারছি না। একসময় ঘুমিয়ে পড়লাম। রাত তখন কত হবে জানি না। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ওপরে 2 তলা থেকে ধূপধাপ আওয়াজ আসছে। আমাদের ঘরে দরজাটা খোলা। দরজা খোলা দেখে কিছুটা অবাক হলাম। অ্যাটাচড বাথরুম রয়েছে। কারোর বাথরুমে যেতে হলেও ঘরের বাইরে যাবার দরকার নেই। বিছানা থেকে নেমে ঘরে লাইট জ্বালালাম। দেখলাম গুরজিতের বিছানা খালি। কোথায় গেল? বাথরুমে যায়নি, কারণ বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ। তাড়াতাড়ি ঘরের বাইরে এসে দাঁড়ালাম। না, কোথাও দেখা যাচ্ছে না। ওপর থেকে ধূপধাপ আওয়াজটা আর আসছে না। তবে মনে হচ্ছে কেউ যেন জোরে জোরে হাঁটছে। তবে কি গুরজিৎ 2 তলায় গেছে? আমাদের ঘরের বাইরে বাম দিকে কিছুটা দূরে রিসেপশন কাউন্টার, আর ডান দিকে সমদূরত্বে 2 তলায় যাবার সিঁড়ি। গুরজিৎ কি 2 তলায় গেল? কিন্তু 2 তলায় যাবে কেন? হাবুল কাকা তো সাবধান করে দিয়েছিল, বলেছিল যেন আমরা 2 তলায় বা 3 তলায় না যাই। গুরজিৎ যদি বা গেল, তবে আমাদের কাউকে ডাকেনি কেন? কয়েকবার গুরজিতের নাম ধরে ডাকলাম, না, কোনো সাড়া শব্দ নেই। এবার আমার কেমন ভয় হতে লাগলো। ভুতুরে বাড়িতে এত সাহস দেখানোটা কি ঠিক? আমি কি একবার 2 তলায় উঠে দেখব?
ততক্ষণে কুশল আমার পাশে এসে দাঁড়িয়েছে। ও আমারই মতো দরজা খোলা দেখে বাইরে এসেছে। আমি কুশলকে সব বললাম। কুশলও বার কয়েক গুরজিৎকে ডাকলো, কোনো আওয়াজ নেই। কুশল তাড়াতাড়ি ঘর থেকে টর্চ এনে বলল, চল একবার ওপরে গিয়ে দেখি। আমি ভয়ার্ত স্বরে কুশলকে কাকার কথা মনে করিয়ে দিলাম। কুশল বলল, গুরজিৎ বাইরে যায়নি, বাইরে যাবার দরজা বন্ধ রয়েছে ভেতর থেকে। একটাই যাবার রাস্তা, যা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছে। ও যদি কোনো বিপদে পড়ে তখন কি হবে? কথা কটা বলেই ও সিঁড়ির দিকে ধাবিত হলো। ওর পেছন পেছন আমি। ওপরে দোতলায় এই প্রথম উঠলাম। অনেকটা ইংরেজি এল শেপে দুদিকে বারান্দা সংলগ্ন ঘরের সারি। টর্চের আলো ফেলে দুদিকে বারান্দার শেষ প্রান্ত পর্যন্ত গেলাম। না, কেউ কোথাও নেই। গুরজিতের নাম ধরে বার কয়েক ডাকা হলো, কোনো সারা শব্দ নেই। প্রতিটা ঘর তালা মারা। ধুলো ঝুল দেখে বোঝাই যাচ্ছে যে এ ঘরগুলো বহুদিন খোলা হয়নি। কুশল ক্রমশ নার্ভাস হয়ে যাচ্ছে। ও আমাদের সকলকে এখানে এনেছে। তাছাড়া গুরজিৎ খুবই ভালো ছেলে। ভবানীপুরে ওর বাবার বিশাল দোকান। 3 পুরুষ ধরে ওদের ব্যবসা। ও পাঞ্জাবি হলেও বাংলা খুব ভালো বলতে পারে। বাঙালি আদব কায়দা বেশ ভালো রপ্ত করে নিয়েছে। দারুণ স্পিন বল করে, তাই কলেজ ক্রিকেট টিমের প্রথম 11 নিয়মিত সদস্য। প্রায় 6 ফুট উচ্চতার গুরজিতের শরীরে ও মনে যেমন শক্তি তেমনি সাহস। কিন্তু এখানেও সাহস দেখাতে গিয়ে যদি কোনো বিপদে পড়ে তখন আমরা ওর বাড়ির লোককে কি বলবো? কুশলের পেছন পেছন আমি 3 তলায় উঠে এলাম। এখানে একদিকে সারিবদ্ধ ঘর আর অন্যদিকে ছাদ। ছাদে যাবার জন্য একটা দরজা আছে, সেটা দেখলাম খোলা। আমরা তাই সরাসরি ওই দরজা দিয়ে ছাদে চলে এলাম। মাথার ওপরের পূর্ণিমার চাঁদ তার মিষ্টি মধুর আলো অকৃপণভাবে ছড়িয়ে দিয়েছে। তাতেই আমরা দেখলাম দূরের ছাদের শেষ প্রান্তে গুরজিৎ দাঁড়িয়ে। আমরা দুজনে হাঁপ ছেড়ে বাঁচলাম। সবচেয়ে বেশি খুশি হলো কুশল। সে বলে উঠল, ওই তো গুরজিৎ। এই গুরজিৎ, শালা রাতের বেলায় ছাদে কি করছিস? আমাদের কাউকে বলিসনি কেন যে তুই ছাদে আসবি? যা ভয় ধরিয়ে দিয়েছিলি মাইরি, ভেবেছিলাম তুই ভূতের পাল্লায় পড়েছিস। কথা কটা বলতে বলতে কুশল দ্রুত গুরজিতের দিকে ধাবমান হলো। পেছন পেছন আমি। গুরজিতের কাছাকাছি প্রায় চলে এসেছি। তখন আমরা দুজনেই অবাক হয়ে দেখলাম যে ছাদে কেউ নেই। এত বড় ছাদে শুধু আমি আর কুশল, আর কেউ কোথাও নেই। কুশল প্রচণ্ড ভয় পেল। আমার তো তখন পাজামা ভিজে যাবার উপক্রম। কুশল কাঁপা কাঁপা গলায় ক্ষীণস্বরে ডেকে উঠল, গুরজিৎ, গুরজিৎ, কই গেলি রে শালা? বেরিয়ে আয়, আর ইয়ার কি মারতে হবে না। আমি কুশলের হাতটা 2 হাতে শক্ত করে ধরে একবার চেষ্টা করলাম গুরজিৎকে ডাকার, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। কুশলের সাথে পাঁচিলের ধারে চলে এলাম। উঁকি মেরে কিছু দেখতে পেলাম না। সারা শরীর ভয়ে কাটা দিল। আমরা দুজনে দৌড়ে ছাদের দরজার কাছে এসে ভেতরে ঢুকে পড়লাম। এরপর কিভাবে নিচে চলে এলাম তা ভগবানই জানে। একরকম দম বন্ধ করে ছুটে ঘরে ঢুকে ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। তখন রীতিমতো হাঁপাচ্ছি দুজনে। ঘরের আলো নেভানো ছিল, সেটা জ্বালাতে দুজনের চোখ ছানা পড়া, একেবারে বাকরুদ্ধ। ওই তো গুরজিৎ বিছানায় বসে। আমরা তখন আর বিশ্বাস করতে পারছি না ওটা গুরজিৎ। আবার ধোঁকা খাবো না তো? প্রশান্ত তমাল তখন ঘুমাচ্ছে। ওরা কিছুই জানে না এতক্ষণ কি ঘটে চলেছে। গুরজিৎ দাঁত বের করে হাসছে। বলল, কি হলো তোদের? কোথায় গেছিলি? না, এ তো গুরজিৎই মনে হচ্ছে। কুশল একটা খিস্তি করে বলে উঠল, আগে তুই বল কোথায় গিয়েছিলি? কেন, ছাদে গিয়েছিলাম, গুরজিৎ বলে উঠল। কিছুক্ষণ কথাবার্তার পর গুরজিতের থেকে যা জানা গেল তা এরকম। হঠাৎ ঘুম ভেঙে যাবার পর ওর মনে হয়েছিল দোতলায় কেউ হেঁটে বেড়াচ্ছে। ও তাই চুপি চুপি দোতলায় ওঠে। দোতলায় কাউকে দেখতে পায়নি। দোতলায় উঠে ওর মনে হয়েছিল 3 তলায় কেউ হেঁটে বেড়াচ্ছে। ও তাই 3 তলায় যায়, কিন্তু কাউকে না দেখেও ছাদে যায়। চমকপ্রদ জ্যোৎস্নার আলোয় সেখানে কিছুক্ষণ থেকে ও যখন দোতলায় নেমে আসে তখন
আমাদের দেখতে পায় বারান্দার অন্য প্রান্তে। ও বুঝতে পারে যে আমরা ওকে খুঁজছি, তাই ভয় দেখানোর জন্য ও লুকিয়ে ঘরে চলে আসে। আমরাও তাই ওকে দেখতে পাইনি। এবার কুশল আমাদের অভিজ্ঞতার কথা গুরজিৎকে বলে। গুরজিৎকে খুঁজতে ছাদে যাওয়া, ছাদে গুরজিৎ দাঁড়িয়ে আছে বলে ভ্রম হওয়া, ইত্যাদি সবকিছু। কুশলের কথা শুনে গুরজিৎ হো হো করে হেসে ওঠে, বলে, তাহলে তোরা ভূতের দেখা পেয়েছিস বলতে চাইছিস? বোগাস, এসব গপ্প কাকাকে শোনাস, খাবে ভালো। কই, আমি তো কিছু দেখলাম না, একা ঘুরে এলাম। কথাটা বলে গুরজিৎ আবার হাসতে থাকে আর বলে, আমিও তাই ভেবেছিলাম প্রথমে, তাই তো চলে গেছিলাম ভূতের সাথে সবার আগে জীবনের প্রথম সাক্ষাৎকারটা সেরে ফেলতে। কপাল খারাপ আমার, তাই তোদের মতো দেখা পেলাম না। বোঝা গেল গুরজিৎ মজা করছে, কারণ সে মুচকি মুচকি হাসছে তখনও। এদিকে প্রশান্ত তমালের ঘুম ভেঙে গেছে। ওদেরকে গুরজিৎ গম্ভীর স্বরে বলল, তোরা ঘুমিয়ে থাক, আমরা তিনজন ভূতের সাথে আলাপ করে এলাম। ওরা কিছুই বুঝতে পারল না। আমি ওদেরকে সবকিছু বুঝিয়ে বললাম। তমাল তড়াক করে বিছানা ছেড়ে নেমে পড়ে বলল, চল, আমার সাথে কে যাবি? আমিও ভূতের সাথে দেখা করে আসব। যাই হোক, ওকে কুশল আটকালো। পরদিন দুপুরে শঙ্করলাল বাবুর বাড়ি নেমন্তন্ন। বহরমপুরে পরদিনও বেশ ধুমধাম করে রং খেলা হয়, তাই আমরা সকালে কাকার হাতে গরম গরম লুচি খেয়ে যখন বের হলাম, তখন চারিদিকে রঙের ফোয়ারা ছুটছে। রাস্তায় জায়গায় জায়গায় বড় বড় ড্রামে রং ভর্তি করে ছেলে ছোকরারা দাঁড়িয়ে ছোট বালতি হাতে নিয়ে। যে যাচ্ছে তাকে দাঁড় করিয়ে এক বালতি রং ড্রাম থেকে তুলে মাথায় ঢেলে দিচ্ছে। কুশল বলে দিয়েছিল যে পালানো বা দৌড়াদৌড়ি করা চলবে না, সেক্ষেত্রে বিপদ আরও বাড়বে। স্বভাবতই আমরা মাথা পেতে এক এক জায়গায় ভিন্ন ভিন্ন রং গায়ে মাখলাম, লাল, সবুজ, হলুদ, বেগুনি। দোকানপাট সব বন্ধ, রাস্তায় কোনো গাড়িও নেই। হাঁটতে হাঁটতে একসময় শঙ্করলাল বাবুর বাড়ি পৌঁছে গেলাম। সেখানেও এক প্রস্থ রং খেলা ও মিষ্টি খাওয়া হলো। এরপর আমরা গঙ্গার ঘাটে চলে এলাম, গঙ্গায় স্নান করলাম। বহরমপুরে একটা নিয়ম ছিল সে সময়। এ ঘটনা আজ থেকে প্রায় 37 বছর আগেকার। বেলা 1টা বেজে গেলে কেউ রং দেবে না যদি সে ভালো জামা কাপড় পরে রাস্তা দিয়ে যায় বা স্নান করে ফেরে। তাই স্নান করে হোটেলে ফিরতে আমাদের কোনো অসুবিধে হলো না। জামা কাপড় বদলে হোটেল থেকে বেরিয়ে শঙ্করলাল বাবুর বাড়ি কচি পাঠার ঝোল খেয়ে গল্প গুজব করে যখন হোটেলে ফিরলাম, তখন সন্ধ্যা প্রায় হব হব করছে। আজ শঙ্করলাল বাবুর সাথে কথা বলে এটুকু জানলাম যে উনি বিশ্বাস করেন না এই হোটেলে ভূত আছে। এটা কারো বাজে অভিসন্ধি বলেই উনি মনে করেন। উনি যতদিন এ তল্লাটে হোটেল চালিয়েছেন ততদিন অন্য হোটেলে তেমন লোক হতো না। স্বভাবতই বাকি হোটেল মালিকদের ওনার ওপর রাগ বা হিংসা ছিল, তাই এটা ওদের কারোর কারসাজি বলেই উনি মনে করেন। এতে অবশ্য শঙ্করলাল বাবুর কোনো লোকসান হয়নি, কারণ এটা উনি যাদের জন্য করেছিলেন সেই বেঈমানগুলো সব অন্য হোটেলে কাজ নিয়ে চলে গেছে। কাকাই একমাত্র টিকে গেছে, সে অন্যদের মতো পালায়নি। আমরা শঙ্করলাল বাবুর অনুমতি চাইলাম যাতে বন্ধ ঘরগুলো খুলে দেখতে পারি। উনি বলে দিলেন যে আমরা বাড়ির সর্বত্র যেতে পারি, ঘর খুলেও দেখতে পারি। হাবুল কাকাকেও সে কথা জানিয়ে দিলেন শঙ্করলাল বাবু। বেচারা হাবুল কাকা, তার তো শুনেই ভিমরি খাবার উপক্রম। শঙ্করলাল বাবুকে সে বলল, বাবু, এটা কি ঠিক হচ্ছে? যদি এই কলকাতার বাবুরা কোনো বিপদে পড়ে তখন কি হবে? শঙ্করলাল বাবু হাবুল কাকার কথায় কর্ণপাত করলেন না। গতকালের মতো আমাদের সন্ধ্যার আসর শুরু হলো, চলল অনেক রাত পর্যন্ত। কাকাকে আজ কেমন মনমরা লাগলো, মনে হলো খুব ভয় পেয়েছে। শুধু বলছে, বেশি সাহস করতে যাবেন না, প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। আপনারা কলকাতা থেকে এসেছেন, 2-4 দিন থাকুন, আনন্দ করুন। কি দরকার এসব ভূত প্রেত নিয়ে মাথা ঘামিয়ে? এদেরকে বিশ্বাস করতে নেই। আমাদের মধ্যে গুরজিৎ সবচেয়ে সাহসী। সে বলল, কাকা, তুমি তো বললে যে তুমি কখনো দেখোনি, তবে এত ভয় পাচ্ছ কেন? ভূত বলে কিছু আছে বলে আমরা বিশ্বাস করি না, আর যদিও বা থাকে তবে একবার সাক্ষাৎ করতে ক্ষতি কি? গুরজিতের কথা শুনে হাবুল কাকা চুপ করে গেল। আমি মনে মনে গতকাল রাতের কথা ভাবতে থাকি। প্রচণ্ড ভয় পেয়েছিলাম। সত্যি কি কিছু দাঁড়িয়েছিল ছাদে, নাকি আমরা দুজনে ভুল দেখেছি? এটা শোনা গেছে যে কোনো কিছু নিয়ে গভীরভাবে ভাবলে অনেক সময় তা চোখের সামনে ভাসে। তবে কি আমাদের চোখের সামনে তেমন কিছু ভেসে উঠেছিল? জানি না।
সন্দেহটা মনেই রয়ে গেল। কাউকে আর এ বিষয়ে কিছু বললাম না। আজ শোবার পর আমরা সকলেই কিছুক্ষণ গল্প করলাম, তারপর আরও কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইলাম। না, আজ কোনো আওয়াজ আসছে না। এক সময় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে গুরজিতের ঠেলা আর কুশলের ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। ঘুম চোখে প্রথমে কিছু বুঝতে পারলাম না। জানতে চাইলাম কি হয়েছে। ওরা দুজনে আঙুল দিয়ে প্রশান্ত ও তমালের বিছানা দুটো দেখালো। বিছানা দুটো খালি। কই গেল দুজনে? গুরজিত বলল, চল শিগগির, দেরি করলে যদি কোনো বিপদ ঘটে যায়। আমরা তিনজনে পড়ি কি মরি করে সিঁড়ির দিকে দৌড়ালাম। টর্চ হাতে যেতে যেতে কুশল বলল, কাল সব শুনল, তা সত্ত্বেও। আমি বললাম, কাল যেতে চেয়েছিল, আমরা যেতে দিইনি, তাই আজ গেছে। দোতলায় উঠে দেখলাম দূরে বারান্দায় কে একটা মেঝেতে বসে। টর্চের আলো ততটা উজ্জ্বল নয়, তাই বোঝা যাচ্ছে না ওটা কে। গুরজিত আগে ছুটে গেল, পেছন পেছন আমরা দুজনে। আরে, এ তো তমাল। দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে, ঠক ঠক করে কাঁপছে ওর হাত পা। চোখ মুখের দৃষ্টি দেখলে ভয় হবে। আমাদের দেখে তিনতলায় ওঠার সিঁড়ির দিকে দেখিয়ে কিছু বলতে চাইল, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। ওকে তুলে এনে বারান্দার সোফায় বসিয়ে গুরজিত বলল, তোরা ওর কাছে থাক, আমি দেখছি প্রশান্ত কোথায়। কথাটা বলেই গুরজিত তিনতলায় যাবার জন্য দৌড়ালো। গুরজিতকে একা ছেড়ে দেওয়া ঠিক নয় বলে আমিও ওর সঙ্গে ছুটলাম। তিনতলায় ঘরগুলোর সামনে স্বল্প আলো আধারিতে ঠিকমতো ঠাউর করা গেল না। গুরজিত আর আমি ছাদে চলে এলাম। আজ আকাশে মেঘ, মাঝে মাঝে মেঘের আড়াল থেকে চাঁদের উকি ঝুঁকি, আর সেই আলো ছাদে এসে পড়ছে। একটু দাঁড়িয়ে ধাতস্থ হলাম। চাঁদ উকি মারতেই দূরে কাউকে পড়ে থাকতে দেখলাম। কাছে গিয়ে দেখলাম প্রশান্ত। অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে। মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে আর সঙ্গে গো গো আওয়াজ। গুরজিত তাড়াতাড়ি ওকে কোলে তুলে একতলায় নিয়ে এলো। কুশল তমালকে ধরে ধরে নিয়ে এলো ঘরে। ওদের সেবা শুশ্রূষা করে ঠিক করতে ঘন্টা দুই চলে গেল। রাতের বাকি সময় আমি, গুরজিত আর কুশল ঘুমালাম না। তমাল আর প্রশান্ত অঘরে ঘুমাচ্ছে। গুরজিত ওদের হালকা ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। বাইরে কোথাও গেলে ও সাথে দরকারি সব ওষুধ রাখে। এটা নাকি ওর বাবা শিখিয়েছে। পরদিন সকালে যথারীতি সকলে মিলে জলখাবার খেলাম। তমাল আর প্রশান্ত দুজনেই এখন অনেকটাই সুস্থ। আমরা ওদের কিছু আর জিজ্ঞেস করলাম না। গুরজিত আগেই আমাকে আর কুশলকে নিষেধ করে দিয়েছিল। ওরা নিজে থেকে যখন বলবে তখনই শোনা যাবে। কাকা জলখাবারে পুরি আর আলুর দম করেছিল, সঙ্গে অমলেট আর কফি। হাবুল কাকাকে গতকাল রাতের কোনো কথাই বললাম না। বৃদ্ধ মানুষ, এমনিতেই ভয় পান। এসব শুনে যদি পালিয়ে যায় তবে আমাদের এখানে থাকা হবে না। হাবুল কাকা বাজার করে দুপুরে রান্না সেরে নিতে নিতে 11টা বেজে গেল। তমাল আর প্রশান্ত আমাদের সঙ্গে কিছুক্ষণ তাস খেলে ঘুমিয়ে পড়ল। কাকার সব কাজ সেরে আসতেই আমরা, মানে আমি, কুশল আর গুরজিত কাকার সাথে দোতলায় এলাম। আজ আমাদের ঘরগুলো দেখার কথা ছিল, বিশেষত যে ঘরে খুন হয়েছিল সেই ঘরটি। খুনের পর পুলিশ সিল করে রেখেছিল এই ঘরটা বহুদিন। ঘরটাতে এখন খাট, আলমারি ও চেয়ার ছাড়া কিছুই নেই। খাটের ওপর তোশক, বালিশ, চাদর কোনো কিছুই নেই। অনেকদিন বন্ধ থাকার জন্য কেমন বিদঘুটে একটা গ্যাস। কয়েক মিনিটের বেশি থাকতেই পারলাম না। আমরা বাকি ঘরগুলোর কয়েকটি দেখে তিনতলায় চলে এলাম। তিনতলাতেও দুটো ঘর খুলে দেখলাম। দোতলায় যে ঘরে খুন হয়েছিল সেই ঘরের সাথে অন্য ঘরগুলোর পার্থক্য হলো অন্য সমস্ত ঘরে তোশক, বালিশ সব রয়েছে, তবে ওয়ার ছাড়া। বিছানায় চাদরও নেই। এরপর আমরা ছাদে এলাম। রাতে দেখা ছাদের সাথে এই ছাদের পার্থক্য অনেক। রোদ ঝলমল করছে, বেশ বড় সড়ো ছাদ। বিল্ডিংয়ের পাশে নারকেল, সুপারি, বেল, নিম, পেয়ারা অনেকগুলো বড় গাছ। এছাড়া ফুলের বাগানও আছে। বড় গাছগুলোর ডালপালা বিল্ডিংয়ের গা ঘেঁষে। উকি দিয়ে দেখে গুরজিত আমাদেরকে বলল, দেখ, কিছু বুঝতে পারছিস? কেউ চাইলে কিন্তু এই গাছ বেয়ে ছাদে উঠে আসতে পারবে। একটু পরেই আমরা সকলে ছাদ থেকে নেমে নিচে চলে এলাম। তমাল আর প্রশান্ত ঘুমোচ্ছে তখনও। গুরজিত স্নানে ঢুকে গেল। কুশল কাকার সাথে বাগানে গেছে একটু ঘুরে দেখবে বলে। আমি বিছানায় গাটা এলিয়ে দিলাম। মনের ভেতরে কেমন একটা খচখচ করতে লাগলো। এখানে কি ভূত আছে না কারোর কারসাজি? আচ্ছা, কেউ যদি ওই গাছ বেয়ে ছাদে উঠে আসে? গুরজিত কি তেমন আশঙ্কাই করছে?
আমরা প্রথম যেদিন ছাদে উঠে গুরজিৎ ভেবে যার দিকে এগিয়ে যাচ্ছিলাম, সেটা কি তাহলে কোনো মানুষ ছিল, ভূত নয়? আমরা সত্যি কি দেখেছিলাম গুরজিৎকে, বা গুরজিতের মতো শক্ত সমর্থ কাউকে? সেটা ভূতও হতে পারে। মাথার ভেতরটা ভূ ভূ করছে। যদি কারোর কারসাজি হয়, তবে সে বা তারা এটা করছে কেন? কি তাদের লাভ? সেক্ষেত্রে ওরা তো আমাদেরকে আক্রমণও করতে পারে। ভূতকে সামলানো এক জিনিস, যদি ভূত বলে সত্যি কিছু থাকে, কিন্তু মনুষ্যরূপী শয়তানের হাত থেকে বাঁচা বা তাদের মোকাবিলা করা আমাদের দ্বারা সম্ভব নাও হতে পারে। নানা দুশ্চিন্তা মনের মধ্যে ঘোরাফেরা করতে লাগলো। দুপুরের খাওয়া দাওয়া করে সবাই যখন বসে গল্প করছি, তখন কুশল হঠাৎ প্রশান্তকে বলল, তোর মৃগীরোগ আছে, কোনোদিন বলিসনি তো? ওষুধ সঙ্গে এনেছিস তো? কুশলের কথা শুনে প্রশান্ত না না করে উঠল আর বলল, কে বলেছে আমার মৃগী রোগ আছে? আমার কেন? আমাদের 14 গোষ্ঠীতে ওই সব আজে বাজে রোগ নেই। কুশল বলল, হতেই পারে না। সৌমু আর গুরজিৎকে জিজ্ঞেস করে দেখ। গুরজিৎ তো তোকে কোলে তুলে সেই 3 তলা থেকে 1 তলায় নিয়ে আসে। তোর মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছিল, তুই অজ্ঞান হয়ে গেছিলি। হতে পারে আগে ধরা পড়েনি, তা না হলে তোর এমন অবস্থা হবে কেন? প্রশান্ত বেশ উত্তেজিত হয়ে গেল, বলল, বুঝতে পারছি আমার কথা তোরা বিশ্বাস করছিস না, তবে শোন কেন আমার ওই দশা হয়েছিল। আমি আর তমাল আগে থেকে ঠিক করে রেখেছিলাম, তোরা সবাই ঘুমিয়ে পড়লে আমরা দুজনে ছাদে যাব, যেমন আগের দিন তোরা গেছিলি। সেই মতো আমরা প্রথমে দোতলায় উঠি। তমাল বলেছিল যে দোতলাটা ভালো করে ঘুরে দেখে 3 তলায় উঠবে। দোতলায় বারান্দার ডান দিকে তমাল গেল আর বাম দিকে আমি। হঠাৎ করে ধূপ করে কিছু পড়ার আওয়াজ আর সাথে তমালের চিৎকার। আমি তমালের কাছে ছুটে যেতে যেতেই দেখতে পেলাম একটা ছায়া মূর্তি সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। তমালের কি হয়েছে বা ও কেমন আছে সেসব দেখা বা খোঁজ নেবার কথা তখন আমার মাথায় আসেনি। আমার মনে হয়েছিল কোনো চোর চুরি করতে ঢুকেছিল আর আমাদের উপস্থিতি বুঝতে পেরে পালাচ্ছে। মনে আমার তখন জেদ চেপে গেছে, যেভাবেই হোক এই চোরকে ধরে ফেলতে হবে। আমিও তাই সেই কালো কাপড়ে ঢাকা ছায়ামূর্তির পেছন পেছন 3 তলায় দৌড়ালাম। প্রশান্ত একটু থামতেই কুশল আর গুরজিৎ একসাথে বলে উঠল, তারপর? প্রশান্ত একটু থেমে থেকে শুরু করলো। ছাদে গিয়ে প্রথমে কিছুই নজর পড়ল না। আমি এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ নজরে পড়ল দূরে ছাদের পাঁচিলের ওপরে কেউ বসে আছে। আমি তখনও ভাবছি যে চোরটার সাহস আছে, হয়তো আমাকে দেখতে পায়নি বা ভাবেনি যে আমি ওর পেছন পেছন ছাদে চলে আসব। আমার দিকে পেছন ফিরে বাইরের দিকে পা ঝুলিয়ে বসেছিল। আমি পা টিপে টিপে ওর পেছনে চলে এলাম। মনে মনে ঠিক করেছিলাম ওকে 2 হাতে চাপটে ধরে ছাদে ফেলে দেব, তারপর বেটাকে দেখাবো চুরি করার মজা। যেমন ভাবা তেমনি করে জাপটে ধরতে দেখলাম, এ কি, এ তো কোনো মানুষ নয়, একটা কঙ্কাল। গায়ের কালো চাদর বলে কিছুই নেই এখন। প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। বুঝতে পারলাম যে আমি চোর পাকড়াও করিনি, বরং ভূতের সাথে আলিঙ্গনাবদ্ধ হয়েছি। আমি হাত ছাড়াতে চাইছি কিন্তু পারছি না। আমার হাত দুটোকে একসাথে কেউ যেন তালা মেরে দিয়েছে। ওই ভূতটা পাঁচিল থেকে ছাদে নেমে এসে আমাকে 2 হাতে ধরে বন বন করে ঘোরাতে লাগলো। আমি তারপর আর কিছু জানি না। এরপর বোধ করি তোরা যাওয়াতে আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। তোরা একটু দেরি করলে হয়তো আমাকে মেরেই ফেলতো। প্রশান্তের চোখ মুখ দেখে বোঝা গেল ভীষণ ভয় পেয়েছে, যা এখনো ওর শরীর মন থেকে যায়নি। গুরজিৎ অনেকক্ষণ ধরে মুচকি মুচকি হাসছিল। প্রশান্তের কথা শেষ হতেই তাকে জিজ্ঞেস করলো, তাহলে তুই একটা কঙ্কালকে জড়িয়ে ধরেছিলি? কেমন লেগেছে? হাড় ছাড়া তো শরীরে কিছুই নেই, কোথাও কোনো ব্যথা লাগেনি তো? গুরজিৎ কথা শেষ করে খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। আমি আর কুশলও হাসতে লাগলাম। গুরজিৎ এবার তমালের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, গুরু, তোর গল্পটা এবার বলে ফেল শুনি। তমাল প্রথমে বলতে চাইল না, বলল, কি হবে বলে? তোরা বিশ্বাস করবি না, ছাড় এসব কথা, চল এখান থেকে চলে যাই আজই। লোকে সত্যি কথাই বলে, এখানে ভূত আছে। কুশল বলল, কেন রে শালা, কিছু দেখেছিস? দেখে থাকলে বল আমাদের। আরও খানিকটা তোষামোদ ও খিস্তি করার পর তমাল বলতে শুরু করলো। দোতলায় ডান দিকের বারান্দার শেষ প্রান্তে পৌঁছে হঠাৎ আমার নজর পড়ল 2 জনকে। ওরা বারান্দার একটা বেঞ্চে বসেছিল। আমার টর্চের ব্যাটারি আলো খুব কম থাকায় ঠিক বুঝতে পারছিলাম না ওরা পুরুষ না মহিলা। কাছে যেই গেলাম তখন কালো চাদরে ঢাকা একজন লম্বা ঢ্যাঙা মতো লোক বেঞ্চ থেকে উঠে আমায় এক ধাক্কা মেরে ফেলে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। আচমকা মাথাটা দেওয়ালে ঠুকে যাবার ফলে মাথাটা ঝিমঝিম করছিল।
সে অবস্থায় ওই বেঞ্চের দিকে তাকিয়ে দেখলাম একটি নারী মূর্তি যে তখন ওই বেঞ্চে বসে আছে। আমিও প্রশান্তের মতো প্রথমে ওদের চোর বলেই মনে করেছিলাম, বিশেষত একজন দৌড়ে ছাদে পালিয়েছিল বলে সেটা আরও নিশ্চিত হয়েছিলাম। দ্বিতীয় মূর্তি বা সেই নারী মূর্তিও এবার বেঞ্চ থেকে উঠে আমার সামনে দিয়ে চলে যাচ্ছিল। আমি তখন একটা চোর ধরবার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইছিলাম না, তাই জাপটে তার একটা পা শক্ত করে ধরলাম, আর সঙ্গে সঙ্গে একটা সজোরে লাথি এসে আমার শরীরে পড়ল। খুব জোর লেগেছিল, কিন্তু আমি আবার উঠতে গেলাম ধরব বলে, তবে সাহসে কুলালো না। এতক্ষণ যাকে আমি চোর ভেবে ভুল করছিলাম সে যে চোর নয় বরং ভূত, সেটা বুঝতে পারলাম যখন দেখলাম সে দ্বিতীয় ছায়ামূর্তিটি একটি ঘরে অবলীলায় ঢুকে গেল, যদিও তাতে তালা লাগানো ছিল। ঢুকে যাবার পর দরজা আবার আগের মতোই লেগে গেল। ভয়ে আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না, আমি উঠে দাঁড়াতেই পারছিলাম না। এরপর আমার আর কিছু মনে নেই, হয়তো অজ্ঞান হয়ে গেছিলাম কিছু সময়ের জন্য। একটু পরে যখন জ্ঞান ফিরেছিল তখন দেখলাম আমার হাত পা অবশ হয়ে গেছে, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না বলে তোদেরকেও ডাকতে পারিনি। তমালের কথা শেষ হতেই গুরজিৎ কুশলের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, কি ভাবছিস, এখান থেকে পালাবি? এরই মধ্যে দুজনের সাথে ভূতের সাক্ষাৎকার হয়ে গেছে, অন্তত ওদের কথা অনুযায়ী। আঘাত সামান্যই লেগেছে, বলা যায় না এরপর কি হবে, আরো বড় কোনো বিপদে আমরা পড়তে পারি। কুশল আমতা করতে লাগলো, আসলে ও আমাদের নিয়ে এসেছে এখানে, ওর মনে তাই ভয় যদি আমরা কোনো বিপদে পড়ি তবে সবাই ওকেই দায়ী করবে। বোঝা গেল ওর দোনামনার কারণ। আমি একটু হতাশ হলাম, বললাম, ভূতের দর্শন পাবো এই আশা নিয়ে এখানে এসেছি, এখন সেটা না করে চলে গেলে সারা জীবন একটা আফসোস থেকে যাবে। তার চেয়ে বরং যারা থাকতে চায় থাকুক, আর যারা চলে যেতে চায় চলে যাক। আমার কথা শুনে গুরজিৎ লাফিয়ে উঠে বলল, সোমো আমার মনের কথাটাই বলেছে, আমারও তাই মত। আমি এখানে থাকবো আর কটা দিন, সত্যি ভূত আছে কিনা না জেনে না বুঝে নড়ছি না। কুশল তুই কি করবি? কুশল তমাল আর প্রশান্তের দিকে তাকিয়ে বলল, তোরা কি চলে যাবি না থাকবি? আমরা তিনজনে আরো কয়েকটা দিন থাকবো এখানে। তমাল আর প্রশান্ত একে অপরের দিকে একবার দেখল, এরপর প্রশান্ত বলল, না থাকবো, একসাথেই ফিরবো, তবে আমরা আর রাতের বেলায় ওপরে যাব না, ঘরে থাকবো। তোরা যেতে চাস তো যাবি। সেদিন আমরা কেউই নেশা করলাম না, 8টার মধ্যে আমাদের রাতের খাওয়া হয়ে গেল। আমরা ঠিক করেছিলাম একটু ঘুমিয়ে নিয়ে মাঝরাতে ছাদে যাব। আজ আমাদের যেমন করেই হোক ভূতের দর্শন পেতেই হবে। এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না ভূত বলে কিছু আছে বলে, নিশ্চয়ই কারোর কোনো বদমতলব আছে এর পেছনে। রহস্যটা কি তা খুঁজে বের করতে হবে। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। তখন রাত কত হবে বলা মুশকিল। কুশলের ডাকে উঠে শটান ছাদে চলে এলাম। আগে আগে গুরজিৎ, না কোথাও কিছু নেই। দোতলায় 3 তলায় ছাদে সব কেমন শুনশান, ম্লান চাঁদের আলোয় চারপাশটা ঢাকা। ছাদের এক প্রান্তে গিয়ে গুরজিৎ কিছু দেখে আমাদের হাতের ইশারায় ডাকতেই আমরা দুজনে গিয়ে যা দেখলাম তাতে আমাদের চোখ ছানা পড়া। একদিকে ভয় আর অন্যদিকে অবিশ্বাস, নিজের চোখকেও বিশ্বাস করা যাচ্ছে না। দেখলাম বাগানে একটি ছেলে ও একটি মেয়ে একটি গাছে পা ঝুলিয়ে বসে গল্প করছে। কুশল বলল, ওটা পেয়ারা গাছ। মেয়েটি শাড়ি পরে আছে আর ছেলেটি পাজামা পাঞ্জাবি, একে অপরের কাঁধে হাত রেখে বসে গল্প করছে। এরা কারা? এত রাতে এখানে কি করছে? কিভাবে এখানে ঢুকেছে? চোর বলে তো মনে হচ্ছে না। এমন হাজারো প্রশ্ন মনের ভেতর ঘুরছে। এরা মানুষ তো নাকি? গুরজিৎ হঠাৎ চেঁচিয়ে উঠল, এই কে রে তোরা, কি করছিস ওখানে? সঙ্গে সঙ্গে দুজনেই গাছের ডালে উঠে দাঁড়ালো, তারপরই আমাদের দিকে ঘুরে তাকালো। কোথায় গেল শাড়ি পরিহিত নারী বা পাজামা পাঞ্জাবি পরিহিত পুরুষ? এ কি, এদের মুখ বলে কিছু নেই, এ তো কঙ্কাল। দেখে আমাদের তিনজনের অবস্থা সঙ্গীন। একে অপরের হাত শক্ত করে ধরলাম, তারপর পড়ি কি মরি করে দৌড় লাগালাম, নিচে এসে হাঁপাতে লাগলাম। কুশলের ধাক্কায় যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে গেছে। কুশল বলল, কি বিড়বিড় করে বলছিলি ঘুমের মধ্যে? দেখ সকলে মিলে এমন ঘুমালাম যে গতকাল রাতে আমাদের আর ছাদে যাওয়া হলো না, কারোরই ঘুম ভাঙেনি। গুরজিৎ তো এখনো ঘুমাচ্ছে। তবে যে আমি দেখলাম গাছে পা ঝুলিয়ে দুজন ছেলে মেয়ে বসে আছে, যাদের দেখতে কঙ্কালের মতো।
আমার সব কথা শুনে সকলে খুব হাসতে লাগলো, পেছনেও লাগলো। তাহলে আমি স্বপ্ন দেখছিলাম? খুব ভয় পেয়েছিলাম। যদি সত্যি এমন অবস্থার মুখোমুখি হতাম, তবে কি আমরা বেঁচে ফিরতে পারতাম? আমাদের এত সাহস দেখানোটা কি ঠিক হচ্ছে? অনেকেই এখানে ভূত দেখেছে, তারা সবাই নিশ্চয়ই ভুল বলছে না? নিজেই বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে লাগলাম। সারাটা দিন শুয়ে বসে কেটে গেল। অপেক্ষা করতে লাগলাম রাতের জন্য। গতকালের মতো আজ রাতেও তাড়াতাড়ি খেয়ে নিলাম। হাবুল কাকার বাড়িতে কোনো দরকারি কাজ পড়ায় আমাদেরকে খাইয়ে চলে গেল। পরদিন সকালে আসবে বলে গেল। আজ আর আমরা ঘুমালাম না, তাস খেলা চলতে লাগলো। 12টার কিছু পরে ওপর থেকে আওয়াজ আসতে শুরু করায় আমরা ওপরে যাব বলে ঠিক করলাম। প্রশান্ত তমাল যেতে চাইল না। আমরা সবাই টর্চ নিয়ে রওনা দিলাম। তমাল দরজা ভেতর থেকে লাগিয়ে দিল। ওদেরকে বলা হলো আমরা এসে ডাকলেই যেন দরজা খোলে। সেদিন দোতলা বারান্দা যেখানে তমাল দুজনকে বসে থাকতে দেখেছিল, সে জায়গায় আমরা তিনজনে প্রথমে গেলাম। না, কেউ নেই। কিন্তু যে ঘরটাতে খুন হয়েছিল সেই ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে, নানা রকম শব্দ হচ্ছে। মনে হচ্ছে কি ঘরের মধ্যে চলাফেরা করছে, কথা বলছে। বাইরে থেকে দেখার কোনো উপায় নেই, তবে জানালার ঘষা কাচ দিয়ে এটুকু বোঝা গেল যে ঘরে আলো জ্বলছে। কে থাকতে পারে ঘরে? হঠাৎ নজর গেল দরজার ওপর। আরে, ঘর তো বাইরে থেকে তালা মারা, তবে ভেতরে কে আছে? গুরজিৎ আমাদেরকে ওখানে দাঁড়িয়ে থাকতে বলে ছুটে নিচে গেল আর এই ঘরে চাবি নিয়ে ফিরে এলো। চাবির গোছা রিসেপশনে রেখে গিয়েছিল কাকা। গুরজিৎ তালা খুলতে গেল। আমি আর কুশল ওকে বাধা দিতে লাগলাম। গুরজিৎ ফিসফিসিয়ে বলে উঠল, দেখতে চাই ভেতরে কে আছে, কি করছে ওরা। আমাদের কোনো বারণ কানে না তুলে নিঃশব্দে দরজা তালাটা খুলে ফেললো সে। আস্তে করে দরজা ঠেলে খুলতেই অবাক হলাম, আলো নিভে গেছে। কোনো আওয়াজ বা সারা শব্দও নেই। ঘরের ভেতর থেকে একটা দমকা শীতল হাওয়া আমাদের মুখের ওপর আছড়ে পড়ল। সেই হাওয়া এতটাই শীতল যে হাড়ে কাঁপুনি ধরিয়ে দিল। ঘরের ভেতরটা একেবারে অন্ধকার, ফলে আমরা টর্চ জ্বালিয়ে দেখতে লাগলাম। কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সুন্দর একটা মিষ্টি মধুর গন্ধ এসে নাকে লাগলো। সকালে যখন এসেছিলাম তখন এ ঘরে কয়েক মিনিটের বেশি থাকতে পারছিলাম না। একটা গুমোট ও দুর্গন্ধযুক্ত দম বন্ধ করা পরিবেশ ছিল। এখন তা একেবারেই নেই। আশ্চর্য হলাম, মনে হচ্ছিল আরও কেউ যেন এ ঘরে আছে। ওরা যেন আমাদের সাথে আমাদেরই মতো সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে কেউ যেন কানে ও ঘাড়ে জোরে গরম নিঃশ্বাস ফেলছে। টর্চের আলোয় নিজেদের ছায়া দেখেও বুকের মধ্যে কাঁপুনি ধরছে। আমি জানি না কুশল বা গুরজিতেরও সেই একই অনুভূতি হচ্ছিল কিনা। মাথা থেকে পা পর্যন্ত কেমন একটা অদ্ভুত হিম শীতল স্রোত বয়ে গেল। গাটা কেমন কাটা দিয়ে উঠল। গুরজিৎ হঠাৎ বলল, একটু এখানে থাকি, একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যা কোনোদিন হয়নি। এমন সুযোগ আর হয়তো জীবনে পাবো না। জানি না এটা কি, তবুও বলছি তোরাও থাক আমার সঙ্গে। কুশল কি ভাবছিল জানি না। আমি বললাম, আমিও থাকবো। মনে ভয় ধরেছিল, তবুও গুরজিৎকে একা এখানে রেখে যাবার কথা ভাবতেই পারিনি। কুশলও থেকে গেল। কখনো সারা ঘরে ঘুরে বেড়ানো, কখনো বসে থাকা, এভাবে অনেকক্ষণ চলল। কোনো অশরীরী আত্মার উপস্থিতি অনুভূত হতে লাগলো। কেউ কি আড়াল থেকে আমাদের সমস্ত কার্যকলাপের উপর তীক্ষ্ণ নজর রাখছে? একসময় আমরা ঘর থেকে বেরিয়ে এলাম। দরজায় তালা লাগানোর কয়েক সেকেন্ডের মধ্যেই বাইরে থেকে আবার দেখলাম ঘরের আলো জ্বলে উঠল। কিছুক্ষণ ধরে আলোটা জ্বলল, নিভল, আবার জ্বলল। কয়েক মিনিট আমরা অপেক্ষা করে যখন সেখান থেকে চলে এলাম, তখন দূর থেকে দেখলাম আলোটা আর নিভছে না। এ অভিজ্ঞতা, এ অনুভূতি আমি সারা জীবনেও ভুলতে পারবো না। সঠিক জানি না কোনো অশরীরী আত্মা ওই ঘরে আমাদের সান্নিধ্যে উপস্থিত ছিল কিনা, তবে সেটা আমার কাছে গুরুত্বহীন। আসল হলো ভৌতিক অনুভূতি যা আমি পুরো মাত্রায় পেয়েছিলাম। সিঁড়ির মুখে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে 3 তলায় উঠে গেলাম। ছাদে এসে আমরা আরেকটা অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হলাম। আজ আকাশ মেঘে ঢাকা, হয়তো ঝড় বৃষ্টি হবে। টর্চের আলো ছাদে ফেলতেই আমরা আশ্চর্য হলাম। অনেকগুলো চেয়ার গোল করে পাতা, মাঝে কিছু খাবারের প্লেট, গ্লাস আর মদের বোতল। মনে হচ্ছে কয়েকজন মিলে যেন এখানে আড্ডা দিচ্ছিল। আমরা আশাতে চলে গেছে,
বেশ কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করলাম। গুরজিৎ বাগানের গাছগুলোকে ভালো করে দেখছিল। আমিও বার কয়েক বাগানের গাছগুলোকে দেখলাম। হয়তো স্বপ্নে দেখা সেই ছেলেটি মেয়েটিকে অবচেতন মন খুঁজে বেড়াচ্ছিল। না, কোথাও কিছু নেই। একসময় আমরা একতলায় নেমে এলাম। ঘরের দরজা ভেজানো। অবাক হবার মতো কিছু যে সেখানে অপেক্ষা করেছিল তা আগে অনুমান করতে পারিনি। প্রশান্ত তমাল দরজা বন্ধ করেছিল যখন আমরা ঘর থেকে বের হই। এখন কেন খুলে রেখেছে? আশ্চর্য হলাম। ঘরে ঢুকে দেখলাম কেউ কোথাও নেই। না, বাথরুমেও না। গেল কোথায় দুজনে? সেদিনের মতো আবার কোনো অ্যাডভেঞ্চার করতে গেল নাকি? ভয়ে আমাদের অবস্থা খারাপ। কোথায় যেতে পারে? একটাই যাবার রাস্তা, আর সেটা হলো 3 তলার ছাদ। হোটেলের বাইরে যাবার গেট বন্ধ, তালা লাগানো ভেতর থেকে। আমরা যখন দোতলার ঘরে বসেছিলাম তখন কি দুজনে ছাদে গেছে? সেই জন্যই কি আমরা কেউ কাউকে দেখতে পাইনি? কিন্তু কেন? ওরা তো আমাদের সাথে আসতে চায়নি। যদি কোনো বিপদে পড়ে তবে কি হবে? আমরা একেবারে কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। গুরজিৎও কেমন একটা ভয় পেয়ে গেছে। কুশলও আমার অবস্থা আরও খারাপ। গুরজিৎ বলল, চল ছাদে চল, আমার মনে হচ্ছে ওরা ছাদেই গেছে। আমরা 3 জনে দৌড়ে ছাদে গেলাম। যা ভেবেছিলাম তাই। দুজনের ছাদে সেই চেয়ারে বসে যেগুলো আমরা দেখে গেছিলাম। দুজনের হাতে মদের গ্লাস। ওরা ওই ছাদে পড়ে থাকা মদ গ্লাসে নিয়ে খাচ্ছে। গুরজিৎ চেঁচিয়ে উঠল, প্রশান্ত, তমাল, কি করছিস? এগুলো খাচ্ছিস কেন? ওগুলো ফেলে দে। অবাক হয়ে প্রশান্ত তমাল তাকালো। প্রশান্ত বলল, মানে? তুই তো আমাদের এখানে নিয়ে এলি, আমাদের এখানে বসিয়ে বলে গেলি যে আমরা যেন মদ খাওয়া শুরু করি, তুই কুশল ও সৌম্যকে নিয়ে এক্ষুনি ফিরবি। তমাল বলল, ন্যাকামো না করে বসে পড়। চাটটা দারুণ বানিয়েছিস, কিন্তু তোরা এত সব আয়োজন কখন করলি বলতো? আমরা কিছুই টের পেলাম না। আমি, গুরজিৎ আর কুশল একে অপরের দিকে তাকালাম। আমরা বুঝতে পারলাম যে ওরা কোনো ভূতের পাল্লায় পড়েছে। কিন্তু এবার কি হবে? গুরজিৎ দ্রুত ওদের দিকে গিয়ে সবকটি গ্লাস উল্টে ফেলে দিল। সঙ্গে সঙ্গে আমরা টর্চের আলোয় দেখলাম গ্লাস থেকে ছড়িয়ে পড়া মদের রং টকটকে লাল, একেবারে রক্তবর্ণ। মদ না রক্ত? মদগুলো ফেলে দেওয়াতে তমাল ও প্রশান্ত একেবারে হিংস্র হয়ে উঠল। দুজনে একসাথে গুরজিতের ওপর ঝাঁপিয়ে পড়ল। ওরা দুজনে রীতিমতো আক্রমণ করল। প্রচণ্ড শক্তিশালী গুরজিৎ ওদেরকে সরাতে পারছে না। আমিও কুশল ওদের দুজনকে টেনে সরিয়ে দেবার চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারছি না। আমরা 3 জনে মিলে তমাল আর প্রশান্তের সাথে পেরে উঠছি না, যেটা অস্বাভাবিক লাগছিল। শান্ত গুরজিৎ এবার রাগে গড়গড় করতে করতে ঘুষি চালাতে লাগলো। কুশলকে নিয়ে আমিও তমাল আর প্রশান্তকে আঘাত করতে লাগলাম। এরা দুজনকে এখন আর আমাদের তমাল বা প্রশান্ত বলে মনে হলো না। মনে হচ্ছে কোনো অশরীরী শক্তি এদের ওপর ভর করেছে। তা না হলে লিকবিকে প্রশান্ত আর ছিপছিপে তমাল এত শক্তি পাবে কোথা থেকে? আমাদের এ ভয়ঙ্কর লড়াই কতক্ষণ চলেছিল জানি না। একসময় ওদের দুজনকে আমরা বাগে আনলাম। এত আঘাত করেছি যে ওরা আর সহ্য করতে পারল না। দুজনেই অজ্ঞান হয়ে গেল। আমরা 3 জনে ওদের নিয়ে একটুক্ষণ ছাদেই বসে রইলাম। 3 জনেই হাঁপাচ্ছি তখন। গুরজিৎ বলল, চল ওদের একতলায় নিয়ে যাই, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। কথা কটা বলে গুরজিৎ তমালকে কোলে তুলে নিল। আমি আর কুশল প্রশান্তকে নিয়ে নিলাম। ঘরে এসে ওদেরকে শুয়ে দিলাম। রাত এখনো বাকি। প্রচণ্ড ক্লান্তিতে একসময় আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। সকালে কাকার ডাকাডাকিতে যখন ঘুম ভাঙল তখন বেশ বেলা হয়ে গেছে। কাকা তার দেশের বাড়ি থেকে পুকুরের জ্যান্ত মাছ নিয়ে এসেছে। দুপুরের খাওয়াটা বেশ জমিয়ে হলো। এখন প্রশান্ত আর তমাল একেবারেই স্বাভাবিক। গতকাল রাতের কথা ওদের ভালো করে মনে নেই। প্রশান্ত কুশলকে বলল, গতকাল তোরা যাবার কিছু সময় পর গুরজিৎ এসেছিল, বলেছিল ছাদে দারুণ আসর বসিয়েছি, তাড়াতাড়ি চল। প্রথমে আমরা দুজনে যেতে চাইনি ভয়ে, কিন্তু নাছোড়বান্দা গুরজিতের কথায় এমন কিছু ছিল যে আমরা না গিয়ে পারলাম না। আমরা যাই গুরজিতের সাথে। ও আমাদের ছাদে মাল খাবার জন্য বসিয়ে বলেছিল তোদের ডেকে নিয়ে আসছে। এরপর আর কিছুই মনে নেই। সারা শরীরে খুব ব্যথা, কালশিটেও পড়েছে। আমি কি পড়ে গেছিলাম? শরীরে এত ব্যথা হলো কি করে বুঝতে পারছি না। হ্যাঁ, আমারও একই অবস্থা, তমাল বলল।
আমরা তিনজনে মুখ চাওয়াচাওয়ি করলাম। গুরজিৎ তো ওদের ডাকতে যায়নি, তবে কে গেছিল? তার মানে কি গুরজিতের রূপ ধরে অশরীরী আত্মা প্রশান্ত ও তমালকে ছাদে নিয়ে যায়? বুঝতে পারলাম যে গতকাল রাতের বাকি কোনো কথাই মনে নেই ওদের। তবে কি সত্যি অশরীরী আত্মা ওদের ওপর ভর করেছিল? একেই কি ভূতে ধরা বলে? ভূত কি ওদের ছেড়ে চলে গেছে, নাকি আমাদের মার খেয়ে কিছুটা নিস্তেজ হয়ে পড়েছে? আবার কি ভয়ঙ্করভাবে ফিরে আসবে ওই অশরীরী আত্মা? আমার মনের ভেতর ভয় বর্ষার কালো মেঘের মতো ঘন হয়ে জমতে লাগলো। বিপদ কাটেনি আমাদের, আমরা আরও বেশি বিপদে পড়তে পারি। এখান থেকে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কথাটা গুরজিৎ ও কুশলকে বললাম। গুরজিৎ সাথে সাথে বলল, অসম্ভব, আমি একবার এদের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত এখান থেকে নড়ছি না। কুশল কিছু বলল না। আমি জানি কুশল গুরজিৎকে ফেলে এখান থেকে যাবে না। বিকেলের দিকে গুরজিৎ হঠাৎ বলল, আমি ছাদে যাচ্ছি, এক্ষুনি চলে আসব। আমিও যাব বলে আমি গুরজিতের সঙ্গ নিলাম। সোজা ছাদে চলে এলাম। অবাক কাণ্ড! গতকালের সেই চেয়ার, টেবিল, মদের বোতল, গ্লাস, প্লেট ভর্তি চাট কোনো কিছুই নেই। ছাদ একেবারে পরিষ্কার, দুদিন আগে যেমন দেখেছিলাম তেমন। আমরা খুব অবাক হলাম। এখনো সন্ধে হতে দেরি আছে। গুরজিৎ বলল, সৌম, তুই একটু দাঁড়া এখানে, আমি আসছি। দ্রুত সে চলে গেল। আমি ভাবলাম গুরজিৎ হয়তো কুশলকে ডাকতে গেছে। একটু পরেই বুঝলাম সে কোথায় গেছিল। ছাদের গা ঘেঁষে যে গাছ আছে, গুরজিৎ সেটা বেয়ে ছাদে উঠে এলো। এসেই সে বলল, মনে হচ্ছে ভূত প্রেত বলে এখানে কিছু নেই, কেউ ভয় দেখানোর জন্য এসব করছে। এই গাছ বেয়ে সহজেই ছাদে চলে আসা যায়। একবার ছাদে আসতে পারলে অতি সহজেই বাড়ির ভেতরে ঢোকা যাবে। ছাদের দরজা থাকা না থাকা সমান, কারণ এটা ছাদ থেকে খুব সহজেই খোলা যাবে। আমি বললাম, তুই যেটা বলছিস সেটা সম্ভব, কিন্তু কি করে এতটা শিওর হচ্ছিস? যদি সত্যি ভূত থাকে তো আমরা বিপদে পড়ব। গুরজিৎ বলতে লাগলো, দেখ, এই ২০ শতাব্দীতে ভূতের কথা বললে লোক হাসবে। কেউ বা কারা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে সুনিপুণভাবে এই ভয় ধরানো কাজগুলো করে চলেছে। গতকাল রাতের চেয়ার, টেবিল ইত্যাদি এখন কিছুই নেই। ওগুলো এসেছিল কোথা থেকে, আবার গেলই বা কোথায়? কে ওগুলোকে এনেছিল বা নিয়ে গেছে? আমি এই গাছ বেয়ে ছাদে উঠে দেখলাম এটা খুবই সহজ ব্যাপার। কাল রাতে আমরা দেখলাম মদের গ্লাস থেকে রক্তের মতো কিছু তরল ছড়িয়ে পড়ল। এটাও কারো চালাকি হতে পারে। বাকি যেগুলো ঘটেছে সেগুলো চোখের বা মনের ভুল। আমি ঠিক সহমত হতে পারলাম না গুরজিতের সাথে। ও যেটা ভাবছে সেটা সঠিক নাও তো হতে পারে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ এ ব্যাপারে তর্ক বিতর্ক হলো। আমি বললাম, গতকাল তমাল আর প্রশান্তকে ডেকে ছাদে কে এনেছিল? প্রথম দিন যাকে দেখে আমাদের মনে হয়েছিল তুই বসে আছিস, ওটা তাহলে কে ছিল? গত পরশু প্রশান্তর ওই অবস্থা কে করেছিল? ইত্যাদি ইত্যাদি। গুরজিৎ তাও ঠিক মানতে চাইছে না, শুধু বলে চলেছে এটা একটা সুনিপুণ পরিকল্পনা। আমরা বেশ কিছুদিন এখানে থেকে এটার সত্যানুসন্ধান করতে পারি। আমি বললাম, তুই পাগল হয়েছিস? আমাদের কলেজ আছে, এবার আমাদের ফিরতে হবে। ওই সব ভাবনা মন থেকে দূর কর। তাছাড়া আমরা মারাত্মক বিপদেও পড়তে পারি, যা থেকে প্রাণ সংশয়ের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। যার ক্ষেত্রে এটা ঘটুক তার বাড়ির লোককে বাকিরা আমরা কি বলবো? আর বললেই আমাদের বাড়ির লোক তা বিশ্বাস নাও করতে পারে। তার চেয়ে চল আমরা কাল এখান থেকে চলে যাই। এই নিয়ে আর মাথা ঘামানোর কোনো দরকার নেই। গুরজিৎ আর আমি ঘরে চলে এলাম। কুশলদের সব বলা হলো। কুশলও গুরজিতের কথা ঠিক মানতে চাইছে না। প্রশান্ত ও তমাল তো ভূতের দেখা পেয়েছে, তাই মানার প্রশ্নই নেই। গুরজিৎ মনে হলো একটু দুঃখ পেল, শুধু বলল, যদি আরও কিছুদিন থাকা যেত তবে আমি প্রমাণ করে দেখিয়ে দিতে পারতাম। রাতে তাড়াতাড়ি খেয়ে নেওয়া হলো। ঠিক হলো যে আজ আমরা কেউ রাতের বেলায় দোতলায় বা ৩ তলায় ছাদে যাব না। এমনিতে ঘরের বাইরেও যাব না, সে যাই হোক না কেন। আলো নিভিয়ে শুয়ে পড়লাম। আজ অনেক নিশ্চিন্ত মনে ঘুমানো যাবে। আগামীকাল আমরা কলকাতায় ফিরে যাব। এখানে ভূতের পেছনে দৌড়ানো আপাতত স্থগিত রাখা হলো। গুরজিৎ বাদে সকলেই মেনে নিয়েছে ভূত আছে, আর কেউ কোনো বিপদে পড়তে চাইছে না। বিকেলের পর থেকে গুরজিৎ একেবারে চুপচাপ হয়ে গেছে। ও কারোর সাথে কোনো কথা বলছে না। কেউ ওর কথা মেনে নিতে পারেনি। ও যেমন ভূত দেখেনি, তেমনি এটা যে একটা ষড়যন্ত্র সেটাও প্রমাণ করার সুযোগ পেল না। তাই বোধহয় কিছুটা মন মরা।
আমিও কুশল গুরজিতের সাথে কথা বলার চেষ্টা করে বিফল হলাম। যে ছেলেটি এত বকবক করে, সকলের সাথে ঠাট্টা ইয়ার্কি করে, সে চুপচাপ হয়ে যাওয়াতে আমাদের কারোরই ভালো লাগছিল না। সন্ধেবেলায় গুরজিৎ একবার হোটেলের চারপাশটা ঘুরে দেখে এসেছিল। হোটেলের বাউন্ডারি ওয়াল ঘেঁষে চারপাশটা এরকম। সামনে হোটেলের মেন গেটের বাইরে বড় রাস্তা, ডান দিকে আর বাম দিকে সারি সারি দোকান বাড়ি। মেন গেটের উল্টো দিকে ব্যাক সাইডে এক বিশাল পুকুর। আমি ভাবছিলাম গুরজিতের কথা যদি ঠিক ধরেও নি, তবে চেয়ার টেবিল কোথা দিয়ে কিভাবে এনেছে বা নিয়ে গেছে, এটা অসম্ভব। যদি তেমন কিছু করতো তবে কারোর না কারোর নজরে ঠিক পড়তো। এসব চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ ঘুম ভাঙল বাজ পড়ার বিকট শব্দে। বুঝতে পারলাম প্রচণ্ড ঝড় উঠেছে, সঙ্গে বিদ্যুতের চমক, মেঘ গর্জন। ঝড়ের তাণ্ডবে সমস্ত বাড়ি দরজা জানালা খোলা বন্ধের বিকট শব্দ ক্রমাগত আসছে। মাঝে মাঝে পিলে চমকে দেওয়া অট্টহাসি, ঘরে ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় বুঝতে পারলাম দুজন নিজেদের বিছানায় বসে। তাড়াতাড়ি উঠে আলো জ্বালাতে গেলাম, না, আলো জ্বলছে না, মানে লোডশেডিং। বিছানায় ফিরে বালিশের তলা থেকে টর্চ বের করে জ্বালালাম। দেখলাম প্রশান্ত আর কুশল বিছানায় বসে। তমাল কুণ্ডলি পাকিয়ে শুয়ে রয়েছে, সেও জেগে আছে। প্রশান্ত তমাল রীতিমতো ঠক ঠক করে কাঁপছে। কুশলের মুখ ভয়ে এতটুকু হয়ে গেছে। হঠাৎ নজরে পড়ল গুরজিতের বিছানা খালি। এ কি, ও আবার কোথায় গেল? দরজাটাও টেনে বন্ধ করে দিয়ে গেছে। বিকেলে সবাই মিলে যে ঠিক করা হলো আজকেও বাইরে যাবে না, তাহলেও একা একা গেল কেন? আমাদের কাউকে ডাকেনি পর্যন্ত। গুরজিতের জন্য খুব ভয় করতে লাগলো। তাড়াতাড়ি কুশলকে নিয়ে ঘর থেকে বের হলাম। হঠাৎ হঠাৎ কোনো বাচ্চা মেয়ের কান্না, পরক্ষণেই অট্টহাসি, বুকের মধ্যে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। যত ভয়ই লাগুক, গুরজিতের খোঁজ করতেই হবে। দুজনে টর্চ নিয়ে দোতলায় চলে এলাম। যেদিক থেকে হাসি ও কান্না ভেসে আসছিল সেদিকে দৌড়ে গেলাম। সেই অভিশপ্ত ঘর যেখানে অল্প বয়সী মেয়েটিকে খুন করা হয়েছিল, সেই ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। ঘরে ঢুকতে প্রচণ্ড ভয় করছে। কুশল আমার হাত প্রায় খামচে ধরে আছে। আমার অবস্থাও তথৈবচ। হাত পা সব ঠান্ডা, পা দুটো ক্রমাগত কাঁপছে। কিন্তু মনে জোর আনার চেষ্টা অবিরাম করে চলেছি গুরজিতের কথা ভেবে। ভগবানকে ডেকে চলেছি যেন গুরজিতকে রক্ষা করে। কান্নার অট্টহাসির তীব্রতা যেন কয়েক গুণ বেড়ে গেছে। মন বলছে আমরাও একটা বড় বিপদে পড়তে চলেছি। ঝড়ের তাণ্ডব যেন বিভৎস আকার ধারণ করেছে। কোথাও গাছ বা গাছের ডাল ভাঙার বিকট আওয়াজ, কাছাকাছি আবার বাজ পড়ার বিকট শব্দ। ঘরের ভেতর ঢুকতে গিয়েও ঢুকতে পারছি না। কুশল শক্ত করে আমাকে ধরে রেখেছে যাতে আমি ভেতরে না যাই। ঢুকতে আমায় হবেই। কুশলের হাতটা এক হ্যাচকা মেরে ছাড়িয়ে ছিটকে ঘরের মধ্যে ঢুকে পড়লাম। টর্চের তীব্র আলোয় দেখলাম বিছানায় গুরজিতের বডি পড়ে আছে। কে যেন ওর গলার নালি কেটে দিয়েছে। রক্তে ঘর ভেসে যাচ্ছে। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে কুশল বলে ডেকে উঠলাম। কুশল আমার ভয়ার্ত চিৎকার শুনে লাফ দিয়ে ঘরে ঢুকল। আমার আঙুলের সোজা বিছানার দিকে তাকিয়েও চিৎকার করে উঠল, গুরজিৎ! ভয়ে মনে হচ্ছে হার্ট ফেল করে যাব। টর্চের আলো নিজেদের ছায়াগুলোকেও ভয় লাগছে, মানে আমরাও একে একে ওভাবে মারা পড়ব। কুশল ছুটে বিছানার কাছে যেতে চাইল। আমি দুহাতে শক্ত করে ধরে রইলাম ওকে। বারণ করলাম গুরজিতের কাছে যেতে। দেহে প্রাণের লেশ মাত্র আছে বলে মনে হলো না। গলাটা এমনভাবে কাটা, মনে হচ্ছে যে কোনো সময় ধর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যাবে। কুশল আমায় কিছু বলতে গেল, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। হাতের ইশারায় ঘরের বাইরে যেতে বলছে। দুজনে ঘর থেকে বেরিয়ে দৌড়াতে দৌড়াতে সোজা একতলায় নিজেদের ঘরে চলে এলাম। দ্রুত ব্যাগ গুছিয়ে যখন চারজনে হোটেলের বাইরে এলাম তখন অল্প অল্প বৃষ্টি পড়ছে। গুরজিতের ব্যাগও গুছিয়ে সঙ্গে নিয়ে নিলাম। ঝড়ের তীব্রতা একই রকম। গুরজিৎ সম্পর্কে প্রশান্ত তমালকে কিছু বলা হয়নি, শুধু বলা হয়েছে গুরজিৎ স্টেশনে এসে যাবে। স্টেশনে পৌঁছে গুরজিতের মৃত্যুর খবরটা ওদের দেব। ঘুটঘুটে অন্ধকার চারদিক, একটি মানুষকেও রাস্তায় দেখা যাচ্ছে না। আমরা চারজন ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছি স্টেশনের উদ্দেশ্যে। বারবার পেছনের দিকে তাকিয়ে দেখছি যেন ভূতের তাড়া খেয়ে ছুটছি। দেরি করলে আমাদের ধরে ফেলবে, মনের ভয় মনে দাঁত দিয়ে চেপে ছুটছি। ঝড়ের তাণ্ডবে চারিদিকে গাছগুলো পাগলের মতো মাথা নাড়ছে। কোথাও ডাল ভেঙে পড়ছে, কোথাও রাস্তার তার ছিঁড়ে পড়ে আছে। বিদ্যুৎ চমকানোর সাথে সাথে রাস্তা দেখে নিয়ে এগোচ্ছি। প্রকৃতির পাগলামো থামার কোনো লক্ষণ নেই। এ এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। একরকম মাতালের মতো স্টেশনে এসে পৌঁছলাম। সারা শরীর তখন বৃষ্টিতে ভিজে গেছে।
কিন্তু কারোরই তখন জামা কাপড় পাল্টানোর ইচ্ছে করল না। স্টেশনে এসে গুরজিতের কথা তমাল আর প্রশান্তকে বলা হলো। ওরা ঠিক বিশ্বাস করতে পারছে না। তমাল বলল, সৌম্য, এসব নিয়ে ইয়ার্কি করিস না। তুই জানিস এর ফলে কি কি হতে পারে। গুরজিতের পাপা মানে আঙ্কেলকে আমরা কি বলবো? পুলিশ আমাদের ছাড়বে না। ও যে কেন একা একা ঘরের বাইরে গেল, আমরা এখন কি করব? ঠিক করে বলতো, ও এখন কোথায় আছে? ওকে একা রেখে কেন আমরা চলে এলাম? এটা আমরা ঠিক করিনি। কুশল তমালের কাঁধে হাত রেখে কাঁপা কাঁপা স্বরে ধীরে ধীরে বলল, না রে, সৌম্য ঠিক বলছে। আমরা যখন ওর কাছে পৌঁছলাম তখন সব শেষ। কুশলের চোখে জল। প্রশান্ত এতক্ষণ সব শুনছিল। হঠাৎ চিৎকার করে বলতে লাগলো, না না, তোরা মজা করছিস, এটা হতে পারে না, তোরা ভুল দেখেছিস। বলতে বলতে কেঁদে ফেলল। আমাদের চোখেও জল। এটা কিছুতেই মাথায় ঢুকছে না, আঙ্কেলকে আমরা কি বলবো? আমাদের এখান থেকে চলে যাওয়া কি ঠিক হচ্ছে? এতে তো পুলিশের সন্দেহ আমাদের ওপরই পড়বে। ভয়ে আমরা চারজনে হোটেল ছেড়ে চলে এসেছি। তখন আর কিছুই আমাদের মাথায় আসেনি। হাবুল কাকাকেও কিছু বলে আসা হয়নি। কুশলকে সেটা বলতেই কুশল বলল, হাবুল কাকাকে বলে আসার মতো মনের অবস্থা আমাদের ছিল না। আচ্ছা, গুরজিতের অনুমান কি ঠিক? ও কি বেশি কিছু জেনে নেওয়ার জন্য মরতে হলো? কারোর স্বার্থে ঘা লেগেছে বলে কি ওকে সরিয়ে দিল, নাকি সমস্তটাই ভূতের কাণ্ড কারখানা? এই জন্য কি হাবুল কাকা পই পই করে আমাদের দোতলায় তিনতলায় যেতে বারণ করেছিল? তার মানে কাকা আগেই অনুমান করেছিল এরকম সাংঘাতিক কিছু ঘটবে বলে। স্টেশনে বসে রইলাম। ঠিক হলো সকাল হলেই শঙ্করলাল বাবু ও হাবুল কাকার সাথে দেখা করে ফিরব। এতে যদি থানায় যেতে হয় তাও যাব। এছাড়া গুরজিতের পাপাকে খবর দিতে হবে। অন্ধকারের বুক চিরে ট্রেনের যাতায়াত রাত্রির নিস্তব্ধতাকে মাঝে মাঝে ভেঙে চুরমার করে দিচ্ছে। দু চারজন ওঠানামাও করছে। সময় আর কাটতে চাইছে না। ঝড় বৃষ্টি অনেকটা কমে গেছে। কারোর চোখে ঘুম নেই। ভেবেই পাচ্ছি না আঙ্কেলকে কি বলবো, কিভাবে বলবো, কে বলবে সেটা, ইত্যাদি ইত্যাদি। যা বলার বা করার শঙ্করলাল বাবুকে দিয়ে করাতে হবে। আমাদের পক্ষে সম্ভব হবে না। বিভীষিকাময় রাতের অবসান হলো এক সময়। ভোরের আলো ফুটতেই আমরা শঙ্করলাল বাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। জামা কাপড় সব শুকিয়ে গেছে। সাত সকালে আমাদের চারজনকে ব্যাগপত্র নিয়ে উদ্ভ্রান্তের মতো উপস্থিত হতে দেখে শঙ্করলাল বাবু বেশ অবাক হলেন। বললেন, আমি জানতাম ওখানে থাকা সম্ভব নয়, তাই তো প্রথম দিনই এখানে ব্যবস্থা করেছিলাম। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। বাবারা, এখানেই থাকো আজ থেকে। একজন কম দেখছি, সে কোথায়? কুশলী এগিয়ে গেল শঙ্করলাল বাবুর কাছে। সংক্ষেপে সবকিছু বলল। শঙ্করলাল বাবু টোপা কুলের মতো চোখ দুটো ছোট করে সব শুনলেন। সব শুনে লাল টকটকে হয়ে গেল ওনার চোখ। মোটা নাক যেন আরও মোটা হয়ে গেল। জোরে জোরে শ্বাস ফেলতে লাগলেন। মুহূর্তের মধ্যে সব ব্যবস্থা করে ফেললেন শঙ্করলাল বাবু। একজন ডাক্তারও সঙ্গে নিয়ে নিলেন। হোটেলে পৌঁছে সব দেখে শুনে পুলিশকে খবর দেবেন বললেন। কিছু সময়ের মধ্যেই আমরা হোটেলে পৌঁছে গেলাম। হরেক রকম ভয়ে মনের মধ্যে ভিড় করেছে। একদিকে গুরজিতের বাবার সামনে কেমন করে দাঁড়াবো, পুলিশকে কিভাবে মোকাবিলা করব, কলেজের বন্ধু ও স্যারের সামনে গিয়ে কি বলবো? পুলিশ কি আমাদের গ্রেপ্তার করবে? কতদিন জেলে থাকতে হবে? আমাদের পড়াশোনার কি হবে? আমার বাবা নেই, দাদার সংসারে আমি আর মা থাকি। মা কিভাবে নেবে? মা সইতে পারবে তো ছেলে জেলে গেছে? হাজারো ভয় মনের ওপর এক সাংঘাতিক চাপ সৃষ্টি করলো। বাকিরাও নিশ্চয়ই আমার মতোই ভাবছে। হোটেলের গেট দিয়ে ভেতরে গিয়ে হাবুল হাবুল করে শঙ্করলাল বাবু উচ্চস্বরে চেঁচাতে লাগলেন। হাবুল কোথা থেকে দৌড়তে দৌড়তে এসে হাঁপাতে লাগলো। ধুতির খুঁট দিয়ে চোখের কোণ মুছছে বারে বারে। কাকা শঙ্করলাল বাবুর পা ধরে কান্না ভেজানো স্বরে বলল, বাবু, দাদা বাবুকে বাঁচান। সব অন্যায় আমি করেছি। আমি দাদা বাবুদের চোখে চোখে রাখিনি। যা শাস্তি দেবার তা আপনি আমাকে দেবেন। আগে ওনাকে বাঁচান। বোকা হাবুল কাকা বুঝতে পারিনি যে গুরজিতকে আর আমরা কোনোদিন ফিরে পাবো না। ডাক্তারবাবুও কিছু করতে পারবে না। আমরা চারজনে বাগানের বেঞ্চে গিয়ে বসলাম। কাকা শঙ্করলাল বাবু আর ডাক্তারবাবুকে নিয়ে গুরজিতের কাছে গেল। গুরজিতের ওই মৃত শরীরটার কাছে যাবার মতো মনের অবস্থা আমাদের ছিল না। হোটেলে আসার পথে কুশল শঙ্করলাল বাবুকে বলেছে গুরজিতের বাবাকে খবর দেবার জন্য। আসলে আমরা এই খবরটা আঙ্কেলকে কিছুতে দিতে পারবো না। উনি বলেছেন আগে বডি দেখবেন, তারপর সবাইকে খবর দেবেন। শঙ্করলাল বাবু এতটাই ব্যথিত যে বললেন এই হোটেল তিনি আর রাখবেন না। এই বিল্ডিংটা ভেঙে ফেলবেন, জমিটাও বেচে দেবেন।
প্রায় আধ ঘন্টা পরে হাবুল কাকাকে নিয়ে শঙ্করলাল বাবু আসলেন। বললেন, বাবারা চলো এখন আমার বাড়িতে, দুপুরে ওখানে খাওয়া দাওয়া করবে। কুশল বলল, আঙ্কেলকে মানে গুরজিতের বাবাকে খবর দেওয়া দরকার, তাছাড়া থানাকে জানাতে হবে না। শঙ্করলাল বাবু কুশলকে থামিয়ে দিয়ে বললেন, সব আমি সুজন ডাক্তারকে বুঝিয়ে বলে এসেছি, যা করার ও করবে। হাবুলকেও সব বলা আছে, দরকারে ও আমাকে খবর দেবে। আমি আছি যখন, কিছু চিন্তা করতে হবে না। আমরা ফিরে এলাম শঙ্করলাল বাবুর বাড়িতে। কোনো কিছুই ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না। দুপুরে পাঁঠার মাংস করেছে, কিন্তু কারোর মুখ দিয়ে এতটুকু ঢুকছে না। শঙ্করলাল বাবু মানুষটাকে আমার অদ্ভুত মনে হলো। আজ তিনি পাঁঠার মাংস কেমন করে আনলেন? কি করে ভাবলেন এসব খাওয়ার মতো মনের অবস্থা আমাদের আছে? পুলিশি ঝামেলা হয়তো আমাদেরকে পোহাতে হবে না। পুলিশের ওপর মহলে শঙ্করলাল বাবুর ভালো রকম পরিচিতি আছে, তাই কুশলের ধারণা যে ওটা উনি ম্যানেজ করে নেবেন। শঙ্করলাল বাবু ডান হাত হলো ওই ডাক্তার, সেই জন্য ওই ডাক্তারকে উনি গুরজিতের কাছে রেখে এসেছেন। আমরাও খুব চুপচাপ আছি, কারোরই কথা বলতে ইচ্ছে করছে না। শঙ্করলাল বাবুকে ওই হোটেল বিক্রির ব্যাপারে একজনের সাথে কথা বলতে শুনলাম। বোঝা গেল উনি এখন যত তাড়াতাড়ি সম্ভব এটা বিক্রি করে দেবেন। ওনার নিজেরও বেশ কষ্ট হচ্ছে। উনি কুশলদের বারবার এখানে আসার কথা বলতেন বলেই না কুশল আমাদের নিয়ে এখানে এসেছে। কুশল শঙ্করলাল বাবুকে জানিয়ে দিল যে আজ রাতের ট্রেনে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। কলেজ খুলে গেছে শুনে শঙ্করলাল বাবু আর আপত্তি করেননি। রাতের প্যাসেঞ্জার ট্রেনে যাব ঠিক করা হয়েছিল এই কারণে, যাতে আঙ্কেলের সাথে দেখা হয়। অবশ্য যদি শঙ্করলাল বাবু আঙ্কেলকে খবর দিয়ে থাকেন। কুশল বেশ কবার জিজ্ঞেস করেও জানতে পারেনি আঙ্কেলকে খবর দেওয়া হয়েছে কিনা বা আঙ্কেল কখন এসে পৌঁছাবেন। বারবার জিজ্ঞেস করায় একসময় বললেন যে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবার আগেই উনি এ ব্যাপারে কতটা কি হয়েছে সমস্ত কিছু জানিয়ে দেবেন। আমাদের ট্রেন রাত 11টা নাগাদ। সন্ধেবেলায় ব্যাগ গুছিয়ে এক প্রকার তৈরি হয়ে নিলাম। প্রশান্ত হঠাৎ বলল, এখানে গুরজিতকে সে দেখেছে। এত কষ্টের মধ্যেও আমার হাসি পেল। গুরজিত এখানে কি করে আসবে? শুধু দেখা নয়, প্রশান্ত রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। শঙ্করলাল বাবুও বললেন যে প্রশান্ত ভুল দেখেছে, সব সময় গুরজিতকে নিয়ে ভাবছে তাই এমন হচ্ছে। প্রশান্ত মানতে চাইল না। সে পরিষ্কার দেখেছে গুরজিত এক ঘর থেকে অন্য ঘরে হেঁটে চলে গেল। আমিও প্রশান্তকে বোঝালাম, গুরজিত এ বাড়িতে কিভাবে আসবে? গুরজিত মারা গেছে, সেটা আমরা নিজের চোখে দেখে এসেছি, তাই ভুল দেখেছিস? বললাম বটে, তবে ভয় যে আমার করছে না তা তো নয়। তাছাড়া ভূতের কাছে এ বাড়ি আর সে বাড়ি কি? শঙ্করলাল বাবু তার কোনো নিকট আত্মীয়কে বিদায় জানিয়ে আমাদের কাছে এলেন একটু রাতের দিকে। ইতিমধ্যে আমরা রাতের খাওয়া দাওয়া সেরে ফেলেছি। উনিও স্টেশনে যাবেন আমাদেরকে তুলে দিতে। ট্রেনে যখন চেপে বসলাম তখন রাত 12টা। ট্রেন লেটে চলছে, স্টেশনে লোক খুব কম। শঙ্করলাল বাবুকে বিদায় জানিয়ে ভগ্ন হৃদয়ে আমরা রওনা দিলাম। আঙ্কেলের সাথে দেখা হলো না, উনি আসেননি। শঙ্করলাল বাবু আমাদেরকে আগামীকাল গুরজিতের বাড়িতে যেতে বলে দিলেন। তার মানে ওনার সাথে গুরজিতের বাবার নিশ্চয়ই কথা হয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা যে কূপে বসেছি সেখানে আমরা ছাড়া আর মাত্র একজন বসে আছে, আমাদের উল্টো দিকে। বয়স্ক মানুষ বলেই মনে হচ্ছে, মাথা মুখ চাদরে ঢাকা, তাই বোঝা যাচ্ছে না। আমরা এক একজন এক একটা বাঙ্কে উঠে গেলাম। প্রশান্ত আর সে বৃদ্ধ মানুষটি নিচের সিটে শোবে বলে ঠিক করা হলো। আমার মাথাটা কেবল গুরজিতকে নিয়ে ব্যস্ত। কলকাতা পৌঁছে কি করব? গুরজিতের বাড়িতে গিয়ে কি বলবো? শঙ্করলাল বাবু গুরজিতের বাবাকে কতটুকু বলেছেন তাও তো জানি না। সবাই চুপ করে যে যার সিটে শুয়ে আছি। ট্রেন ভোরবেলা শিয়ালদহ পৌঁছাবে। কম্পার্টমেন্টের একটা আলো টিমটিম করে জ্বলছে। আমি চোখ বন্ধ করে ভেবে চলেছি। হঠাৎ প্রশান্ত কেমন একটা বিভৎস মুখ করে অদ্ভুত স্বরে বলে উঠল, গুরজিত? চোখ মেলে আমি প্রথমে কিছু বুঝতে পারিনি। প্রশান্ত চোখের ইশারা করতে উল্টো দিকে তাকিয়ে দেখলাম, আরে এ তো গুরজিত। কেমন দাঁত বের করে হাসি হাসি মুখে আমাদের দেখছে। মাথা ও মুখের আচ্ছাদন সরিয়ে বসে আছে। আমাদের কারোরই মুখে কোনো কথা নেই। ভূত কি আমাদের ছাড়বে না? সেও কি আমাদের সঙ্গে কলকাতা পর্যন্ত পিছু নেবে? ও আবার হাসছে। আমার ভেতরের অন্তরাত্মা পর্যন্ত কাঁপুনি ধরল। মনে মনে ভগবান রামের শরণাপন্ন হলাম। কুশল, তমাল আর প্রশান্তের মুখে কোনো কথা নেই। আচ্ছা, আমরা পাশের কূপে তো চলে যেতে পারি। ট্রেনে খুব একটা ভিড় নেই। যেমন ভাবা তেমনি কাজ। আমরা চারজনে মালপত্র নিয়ে যাবার জন্য পা বাড়াতে যাচ্ছি, অমনি গুরজিতের ভূতও উঠে দাঁড়ালো। এ তো মহা মুশকিল। গুরজিতের ছদ্মবেশে ভূতের এই নাছোড়বান্দা দেখে যেমন ভয় হতে লাগলো, তেমনি হলো রাগ। হঠাৎ সেই গুরজিত রূপী ভূত বলে উঠল, তোরা কি আমাকে তোদের সঙ্গে নিবি না? আমরা সকলে চমকে উঠলাম। একদম গুরজিতের গলার স্বর। এই কারণেই সেদিন তমালার প্রশান্তের ভুল হয়েছিল।
ওরা ছাদে চলে গিয়েছিল। এখন আমরা কি করি? সারা রাত এই ভূতের সঙ্গে ট্রেনে জার্নি করতে হবে। যদি আমাদেরও মেরে ফেলে? অন্যরা কে কি করছে জানি না, তবে আমি ভূত তাড়ানোর মন্ত্র মনে মনে আওড়াচ্ছি, ভগবানকে ডাকছি। এছাড়া আর কি করতে পারি? কেউ আর শুতে পারলাম না। ওই গুর্জিত ভূতটার উল্টো দিকের সিটে চারজনে গায়ে গা লাগিয়ে বসে আছি। ওই ভূতটা নিজের মনে আছে, মাঝে সাঝে 2-1 আমাদের দেখে নিয়েছে। হাসিটা মুখে লেগেই আছে, ঠিক যেমন করে গুর্জিত হাসত। বসে থাকতে থাকতে কখন চোখ লেগে গেছিল জানি না। ঘুম যখন ভাঙল তখন ট্রেন শিয়ালদহ স্টেশনে ঢুকছে। হঠাৎ নজরে পড়ল সেই গুর্জিত রূপী ভূত আর এখানে নেই। কোথায় গেল? দিনের আলো দেখা দিতেই কি গায়েব হয়ে গেল? বাকিরা সব ঘুমাচ্ছিল। ডেকে তুললাম। ট্রেন থেকে নেমে এদিক ওদিক দেখতে দেখতে স্টেশনের বাইরে এলাম। না, কোথাও নেই। বাঁচা গেছে, কিন্তু ভয়টা পুরোপুরি কাটল না। আবার যদি রাতে দেখা হয় তবে কি করব? সবাই যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিক হলো যে বিকেলে সবাই একত্রিত হয়ে আলোচনা করে ঠিক করব কখন গুর্জিতের বাড়ি যাব। বিকেলে যখন তৈরি হচ্ছিলাম সকলের সাথে দেখা করব বলে, ঠিক তখনই কুশল এলো হন্তদন্ত হয়ে। বলল, তাড়াতাড়ি চল। শঙ্করলাল বাবু ফোন করে বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন গুর্জিতের বাড়িতে যাই সকলে মিলে। মনে হচ্ছে উনি গুর্জিতের বাবাকে সব বলেছেন। আমি, কুশল, প্রশান্ত আর তমাল যখন গুর্জিতের বাড়িতে পৌঁছলাম তখনও সন্ধে হয়নি। গুর্জিতের বাবা এই বিকেলবেলায় সাধারণত দোকানে থাকেন, বাড়িতে থাকেন না। আজ তিনি বাড়িতেই আছেন দেখে এতটুকু অবাক হলাম না। সদ্য সন্তান হারা বাবা বাড়ি ছাড়ার কোথায় বা থাকবে? প্রতিবারের মতো আজও আমরা গুর্জিতের বাড়িতে পৌঁছনো মাত্র শরবত চলে এলো। আমাদের সকলের কুশল সংবাদ নেবার পর আঙ্কেল হাসি হাসি মুখ করে বলল, সব গল্প আমি শুনবো। কুশল 2-3 চেষ্টা করলো গুর্জিতের কথাটা বলবে বলে, কিন্তু প্রতিবার উনি কুশলকে থামিয়ে দিলেন আর বললেন, শুনবো শুনবো, আগে গুর্জিত আসুক। এবার আমরা সত্যি বিস্মিত হলাম। তার মানে শঙ্করলাল বাবু আঙ্কেলকে কিছুই বলেননি। উনি ভাবছেন গুর্জিত আমাদের সাথেই আছে। আমরা এবার ওনাকে গুর্জিতের কথাটা কিভাবে বলবো? কুশল আবার বলার চেষ্টা করলো, আঙ্কেল গুর্জিত। কুশলকে থামিয়ে দিয়ে উনি বললেন, হ্যাঁ আমি গুর্জিতকেই ডাকছি, এত দেরি কেন করছে? বলেই তিনি হাঁক পারলেন, গুর্জিত গুর্জিত। বুকের ভেতরটা কেঁদে উঠল। উনি কি তবে ভেবেছেন গুর্জিত আমাদের সাথে এসেছে? বাড়িতে ঢুকে ড্রেস চেঞ্জ করছে? এমতো অবস্থায় একজন পিতাকে তার সন্তানের মৃত্যু সংবাদ কেমন করে দেব আমরা? আমি কুশলের দিকে তাকালাম। কুশলও আমার দিকে এমনভাবে তাকিয়ে যেন কিছু জানতে চাইছে। হঠাৎ তমাল বলে উঠল, ওই দেখ, গুর্জিত আসছে। পিলে চমকে দেবার মতো দৃশ্য। দোতলা থেকে গুর্জিত হাসতে হাসতে নেমে এলো। একটু খোঁড়াচ্ছে সে। আমাদের মুখের কথা আটকে গেল। এ কি সত্যি আমাদের গুর্জিত, নাকি গুর্জিতের ভূত? গুর্জিত বলল, কিরে, আমায় আবার ভূত ভাবছিস না তো? ট্রেনে যা করলি আমার খুব হাসি পাচ্ছিল, আমিও খুব উপভোগ করছিলাম এটা, তাই তোদের ভ্রমটাকে দূর করার চেষ্টা করিনি। ওদিকে শুনলাম তোরা নাকি আমার ডেড বডি দেখেছিস, সেটা তোরা শঙ্করলাল বাবুকেও বলেছিস, তাই হোটেল ছেড়ে আমাকে ফেলে রাতের বেলা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে স্টেশনে পালিয়েছিলি। এতটুকু ভাবলি না যে ওটা ভূতের কারসাজি হতে পারে, বরং আমাকে একা ফেলে আসায় আমি একা বিপদে পড়তে পারতাম। আমি বললাম, আমি আর কুশল তোর গলা কাটা বডিটা দেখে এত ভয় পেয়েছিলাম যে ভালো করে ভাবার মন বা মানসিকতা কিছুই ছিল না। একদিকে তোর জন্য কষ্ট যন্ত্রণা আর অন্যদিকে মারাত্মক ভয় কাজ করছিল। মনে হচ্ছিল ওখানে আর কিছু সময় থাকলে আমাদেরও ওই একই অবস্থা হবে। কিন্তু তুই আসলে কোথায় ছিলি, কি করছিলি? তোর কথা বল। তোকে দেখে এত আনন্দ হচ্ছে যে ভাষায় বর্ণনা করতে পারবো না। তুই কি ভূতের দেখা পেলি শেষ পর্যন্ত? আঙ্কেলও মিটিমিটি হাসছিলেন। উনি ছেলের কাছ থেকে কিছু কিছু শুনেছেন, আবারও পুরোটা শুনতে চাইছেন। আমরা গুর্জিতদের ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম। গুর্জিত শুরু করলো, তোরা ঠিক করেছিলি সেদিন রাতে কেউ বের হবি না, আরও ঠিক করেছিলি পরের দিন কলকাতায় ফিরে আসবি। এ দুটোর কোনোটাই আমার ভালো লাগেনি। আমি চেয়েছিলাম আরও কিছুদিন থেকে ব্যাপারটা পুরোপুরি জানা। তাই তোরা ঘুমিয়ে পড়ার পর আমি ঘর থেকে বেরিয়ে আসি। শেষ রাতের শেষ চেষ্টা আর কি। প্রত্যেকবারই আমরা রাতের বেলা ছাদে গিয়েছিলাম, কখনোই আমরা রাতের বেলায় বাগানে যাইনি। সেদিন আমার মনে হচ্ছিল যে এটা কারোর কারসাজিও হতে পারে, আর সেটা যদি হয় তবে বাগানে গেলে ব্যাপারটা বুঝতে পারবো আর হাতে নাতে ধরতেও পারবো।
আমি বাগানে গিয়ে এক জায়গায় লুকিয়ে বসে রইলাম। বাগানের আধো আলোতে মোটামুটি সবকিছুই দেখতে পাচ্ছিলাম। সে সময় ঝড় বৃষ্টি কিছুই শুরু হয়নি। অনেকক্ষণ বসে মশা তাড়ানোর পর দেখলাম 4-5 জন হঠাৎ কোথা থেকে যেন উদয় হলো। না, এরা কেউ পাঁচিল টপকায়নি। এরপর সবাই একে একে 3 তলার ছাদে উঠে গেল। অনেকটা ওই মাকড়সার মতন যেন দেওয়াল বেয়ে উঠে গেল। আমি তখন বুঝে গেছি এরা সব ভূত, এরা কেউ মানুষ নয়। ওরা ছাদে উঠে কি করছে দেখার জন্য সেদিনের মতো গাছ বেয়ে উঠতে লাগলাম। 3 তলার ছাদের কাছাকাছি পৌঁছে দেখলাম আগের দিনের মতো চেয়ার টেবিল পাতা, আর সেখানে যারা বসে আছে তারা কেউ মানুষ নয়, কঙ্কাল। তখন আমার কেমন একটা ভয় করতে লাগলো, যদি কোনো বিপদে পড়ি। আমি তো একা আছি, তাই তাড়াতাড়ি নামতে যাই। মনে হলো কে যেন আমাকে এক ধাক্কা মারলো, আমি নিচে পড়ে গেলাম। ততক্ষণে ঝড় শুরু হয়ে গেছে, সঙ্গে বৃষ্টি। হাতে পায়ে সাংঘাতিক লেগেছে, তাই উঠে দাঁড়াতেই পারছিলাম না। ভয়ও পেয়েছিলাম খুব। গাছের তলায় বাগানে শুয়ে আছি, বাজের আওয়াজ পাচ্ছি, বৃষ্টিতে ভিজে যাচ্ছি, কিন্তু উঠে দাঁড়াতে পারছি না। এমন সময় হাবুল কাকা এলো। আমায় পড়ে থাকতে দেখে হাত ধরে টানতে টানতে বাগানে মালির যে ঘর আছে তার দাওয়ায় নিয়ে শুয়ে দিল। বৃষ্টির হাত থেকে বাঁচলাম। এক সময় আমি ঘুমিয়ে পড়লাম। কাকার ডাকে যখন ঘুম ভাঙল তখন ভোরের আলো দেখা দিতে শুরু করেছে। কাকা আমাকে জিজ্ঞেস করলো আমি কেন আর কিভাবে বাগানে এসেছি, এই মালির দাওয়াতেই বা শুয়ে আছি কেন। আমি তখন কাকাকে রাতের সব কথা বললাম, আর কাকাই যে আমাকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে এই মালির দাওয়ায় এনে শুয়ে দিয়েছিল সেটাও বললাম। কাকা বলল যে তিনি এক্ষুনি এসেছেন, রাতের বেলায় আসেননি বা আমাকে এই মালির দাওয়ায় শুয়েও দেননি। অর্থাৎ আমাকে অন্য কেউ এখানে এনে শুয়ে দিয়েছে। তা না হলে আমার আজ কি হতো তা নিজেই জানি না। সারা রাত ওই ঝড় বৃষ্টি বজ্রপাতকে মাথায় নিয়ে খোলা আকাশের নিচে পড়ে থাকতে হতো। হাবুল কাকা আমাকে ধরে ধরে ঘরে নিয়ে যায়। পরে ডাক্তার আমাকে ওষুধ দেওয়াতে এখন ব্যথা যেমন কম আছে তেমনি হাঁটতেও পারছি। সকালে গায়ে জ্বর ছিল, এখন সেটাও নেই। গুরজিৎ থামতে কুশল জিজ্ঞেস করলো, তুই কেন আগে আমাদের কাছে আসিসনি? তোর জন্য আমাদের মনের অবস্থা কি হয়েছিল জানিস? আমরা ঠিকমতো খেতে পর্যন্ত পারিনি। গুরজিৎ কুশলের কাছে এলো, তারপর বলল, সরি দোস্ত, আমি যখন জানতে পারলাম যে তোরা আমাকে ফেলে চলে গেছিস, আর শঙ্করলাল বাবুর কাছে যখন শুনলাম তোরা ভাবছিস আমাকে কেউ খুন করেছে, তখনই এই বুদ্ধিটা মাথায় খেলে গেল। হাবুল কাকা ও শঙ্করলাল বাবু এ ব্যাপারে আমায় খুব সাহায্য করেছেন। প্রশান্ত এতক্ষণ চুপ করে শুনছিল, এবার আর চুপ থাকতে না পেরে বলে উঠল, দেখলি, আমি যখন বলেছিলাম যে গুরজিৎকে দেখেছি তখন তোরা কেউ বিশ্বাস করিসনি। আমি গুরজিৎকে বললাম, ট্রেনে কেন বললি না? হ্যাঁ, আমি কথা বলেছিলাম, তোরা কর্ণপাত করিসনি বা আমাকে ভূত ছাড়া অন্য কিছুই ভাবতে পারিসনি। সবার সব কথা হয়ে যাবার পর আমি গুরজিৎকে জিজ্ঞেস করলাম, রাতের যা কিছু দেখেছিস বা শুনেছিস তাতে কি তুই এখন ভূতে বিশ্বাসী হলি? অবশ্যই, রীতিমতোই হোটেলটা ভূতের আখড়া। ভূতেদের যত মিটিং আড্ডা সব ওই বাড়িতে করে। আমি প্রথমে যেটা ভাবছিলাম তা ঠিক নয়। যদি এই হোটেলটা থাকে তবে আবার আমি যাব। ওই ভূতেরা কিন্তু আমাদের কোনো ক্ষতি করেনি, বরং উপকার করেছে। যেমন আমাকে ওই ঝড় বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে ফেলে না রেখে মালির বারান্দায় শুয়ে দিয়েছিল। আমাদের 4 জনের বুকের ওপর চেপে বসা পাথরটা যেন সরে গেল। রাতে গুরজিতের বাড়িতে খুব হই হুল্লোড় করে পার্টি হলো। আমরা সব ভুলে আবার আনন্দে মেতে উঠলাম। অনেকেই আমার কাছে ভূতের গল্প শোনার আবদার করেন, তাই মাঝে সাঝে ভূতের গল্প আপলোড করি। তাই এটাকে ভূতের গল্প হিসাবেই নেবেন, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আপনাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।